শুভ সন্ধ্যা সবাইকে। চিত্রচিন্তা অনলাইন বেসিক ফটোগ্রাফি কোর্স পঞ্চম ব্যাচের আজকে আমাদের থিওরিটিক্যাল তৃতীয় ক্লাস, এবং বলতে গেলে আজকে থেকে আমরা ফটোগ্রাফির মূল টেকনিক্যাল পার্টে চলে যাব। যেভাবে আপনার প্র্যাকটিক্যালি আপনার ফটোগ্রাফিতে এটার কি অবদান সেটা আমরা আজকে থেকে শুরু করব। আজকের ক্লাসের বিষয় এক্সপোজার, এবং এই বিষয়ে ক্লাস পরিচালনার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন আশিস সুর, যিনি আমাদের কোর্সের প্রধান প্রশিক্ষক। তো আজকে আশা করি সবাই মন দিয়ে ওনার ক্লাসটা শুনবেন, এবং আপনারা নিতে হবে ওনার কাছ থেকে। আপনি যদি বসে থাকেন যে উনি কিছু দিবেন, সবটা নাও দিতে পারেন, তা আপনি নিয়ে নিতে হবে। তো আশা করি সবাই সমস্ত প্রশ্ন করে ফেলবেন আজকে, এবং আশা করছি আজকে আমাদের ক্লাসটি খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসলে আমি স্লাইডে যাব। না, একটু বলে নি 2 মিনিট, তারপরে হ্যাঁ আমি বলবো তোমাকে, তখন যাও। তাহলে আমি কি শুরু করব? হ্যাঁ, শুরু। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। এখানে আমার এটা হাফ দেখাচ্ছে। আপনারা একটু ভিডিও অন রাখেন, কারণ নাহলে আমরা মনে হচ্ছে না যে কোথায় আছি। অডিওটা অফ থাকে। অফ করে চা খেতে চলে গেল। আচ্ছা। তো দেখলে হয়তো ক্লাসে মনোযোগ আসে। আহ, হ্যাঁ, থ্যাংক ইউ মনসুর ভাই। হ্যাঁ। হ্যাঁ, আহ, আহ, আজকের ক্লাসটা এক্সপোজারের ওপরে। এক্সপোজারের ওপরে মানে হলো এক্সপোজারের বিভিন্ন দিককে একটু নাড়াচাড়া করে বোঝার চেষ্টা করা। একটু বকবক করার মতো ক্লাস, একটু টেকনিক্যাল আসপেক্ট বেশি আছে, ফলে আমি আমার মতো তো বলবো, এরপরে আমাদের রাইট আপ দেখিয়ে দেখিয়ে এক্সপ্লেইন করব। একটাই কথা, আপনারা যে যেখানে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন করবেন, কারণ মিস করে গেলে কিন্তু আপনি। হ্যাঁ, আশিতে আপনার সাউন্ড চলে গেছে হঠাৎ। সাউন্ড চলে গেল? হ্যাঁ, আবার ঠিক আছে। হ্যাঁ, বলেন। ও, ঠিক আছে। হ্যাঁ, এক্সপোজার মানে আমরা সবাই জানি, আমরা ছবি তুলি ক্যামেরার মাধ্যমেই, ক্যামেরার সঙ্গে অ্যাসোসিয়েটেড এক্সপোজার শব্দটা। আরো স্পষ্ট করে বললে ক্যামেরার লেন্সের সঙ্গে জড়িত এই শব্দটা। লেন্স এবং ক্যামেরার বডিতে শাটার স্পিড তার সঙ্গে জড়িত। এক্সপোজারের সাদাসিধে বাংলা হলো, যতটা আলো আমরা লেন্সের মাধ্যমে আমাদের সেন্সারে বা ফিল্মে ঢোকাচ্ছি সেটাকে বলে এক্সপোজার, আমরা সবাই জানি। আচ্ছা, এইবার তুমি এবার দিয়ে দাও, এবার দেখে দেখে বলি, সুবিধা হবে। আশিতে স্ক্রিন দেখা যাচ্ছে। কনক্লুশন লাস্ট পাতা এলো। হ্যাঁ, যাও, প্রথমে চলে যাও। ও, ঠিক আছে, আমি এটা দেখে বলি। প্রথম লাইনটা বলা হয়ে গেছে। এবার হলো এক্সপোজার ট্রায়াঙ্গেল। এই জায়গাটাকে একটু স্পষ্ট করে নিন। ট্রায়াঙ্গেল মানে তিন কোণা ত্রিভুজ, তার মানে তিনটে বডি, মানে আর্ম বা তিনটে পয়েন্ট। অ্যাকচুয়ালি এক্সপোজার মানে কিন্তু তা না। এক্সপোজার হলো অ্যাপারচার আর শাটার স্পিডের কম্বিনেশন, এটাই এক্সপোজার। কারণ এই দুটোর মাধ্যমেই আমরা আলো ঢোকাই, অন্য কোনো রাস্তা নেই আলো কমানোর বাড়ানোর, এই দুটোর মাধ্যমেই বাড়াবো কমাবো, যা হবে হবে। এইবার যেখানে ইনসাফিসিয়েন্ট লাইট, লো লাইট আমার ছবিটা তুলতে হবে, সেইখানে একমাত্র বিকল্প হিসেবে ওই অবস্থায় আমরা আইএসও বলে যে ট্রায়াঙ্গেলের আরেকটা পয়েন্ট আছে, সেটাকে বাড়িয়ে নিই। এই বাড়িয়ে নেওয়ার মানে হলো, আইএসও তো সেন্সিটিভিটি,
আর অ্যাপারচার শাটার এটা কিন্তু লুমিনিসিটির উপরে নির্ভর করে। লুমিনিসিটি মানে উজ্জ্বলতা। যার ছবি তুলছি, যেই সাবজেক্টের ছবি তুলছি, তার উজ্জ্বলতা অনুযায়ী আমরা এক্সপোজার ঠিক করি, ভেতরে ঢোকাই। সেটাও যদি ইনসাফিসিয়েন্ট হয়, কিসের ইনসাফিসিয়েন্ট সেটা পরে বলছি, ইনসাফিসিয়েন্ট হয় তখন আমরা আইএসওকে বাড়িয়ে নিই। বাড়িয়ে নিই মানে পিক্সেলের যে সাইজ, পিক্সেল তো মিলিয়ন, মানে 1/ট্রিলিয়ন মিলিয়ন এরকম সাইজের হয়, এত ছোট দেখা যায় না। সেই সাইজগুলোকে আমরা বাড়িয়ে নিই, এতে ওর সেন্সিটিভিটি বেড়ে যায়। তাতে কি হলো, টোটাল প্রোডাক্ট, টোটাল লাইটটা বেড়ে যায়। তাহলে প্রথমে অ্যাপারচার শাটার দিয়ে আলো ঢোকালাম, সেইটাকে ম্যাগনিফাই করলাম, অ্যাগ্রাভেট করলাম পরবর্তীকালে। ওটা আমার একটা এক্সট্রা একটা সুবিধে। এই হলো এক্সপোজারের থিওরি। এবার একটু আগে বললাম যেটা, যে পরে বলছি, সেটা কি? সেটা হলো যে আমরা যখন ছবি তুলি, আমরা জানি বা না জানি, আমরা কারেক্ট এক্সপোজার দেওয়ার চেষ্টা করি। এই যে অ্যাপারচার ঘোরাই, শাটার কমাই, আইএসও বাড়াই, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কারেক্ট এক্সপোজার। এক্সপোজার মানে আপনি খুব লো এক্সপোজার দিয়েছেন, অন্ধকারে উঠেছে ছবি, ওটাও এক্সপোজার। অনেক বড় করে বেশি করে আলো ঢুকিয়েছে, জ্বলে গেছে সাদা, ওইটাও এক্সপোজার। কিন্তু আমাদের লক্ষ্য, টার্গেট হলো কারেক্ট এক্সপোজার। ঠিক আছে? এই কারেক্ট এক্সপোজার আবার এত একটা বিশাল সাবজেক্ট। কারেক্ট এক্সপোজার কাকে বলে? আমার মিটার বলে দেবে একদম মাঝখানে জিরোর ওখানে দাঁড়িয়ে থাকবে আর কারেক্ট হয়ে গেল নাকি? ঘটনাটা হলো, আমরা যখন এক্সপোজার ঠিক করি, ক্যামেরা ফোকাস করি, ফোকাস করতে তো হয় সাবজেক্টকে, এবং ফোকাল লেন্থ অনুযায়ী সাইডটা কাটি বা সাইডটা বাড়িয়ে নিই, ওয়াইড এবং টেলির যে ফাংশন। ওয়াইডে অ্যাঙ্গেল অফ ভিউ অনেক বেশি, তাতে আলো ঢোকে অনেক বেশি। টেলিতে অ্যাঙ্গেল অফ ভিউ স্ট্রেট, ন্যারো, তাতে আলো ঢোকে কম, যার ফলে ওখানে এক্সপোজার দিতে হয় বেশি। যেমন ধরুন একটা ছবি, আপনারা দুজন ছবি তুলছেন, একজনের টেলি, একজনের ওয়াইড। ছবি কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট, কেউ নড়ছে না, কেউ কিছু করছে না। আপনারা দুজন দুটো ক্যামেরা নিয়েছেন, দুটো লেন্স লাগিয়েছেন, একজনের টেলি, একজনের ওয়াইড। একই এক্সপোজার হবে? দুটো লেন্সে হবে না, কারণ ওয়াইডে আলো বেশি ঢোকে, টেলিতে কম ঢোকে। মানে ওয়াইডে যদি 125 5.6 রাখে, সেটা টেলিতে গিয়ে 125 আরো কমাতে হবে, 4 কি তারপরে 3.5 এরকম কমাতে হবে। এগুলো হচ্ছে বেসিক, এই জায়গাগুলো মাথায় রাখবেন। এই যে বললাম কারেক্ট এক্সপোজার, আরেকটা শব্দ আছে, মিনিমাম কারেক্ট এক্সপোজার। মিনিমাম কারেক্ট এক্সপোজার, এটার মানেটা হলো, কারেক্ট এক্সপোজার তো বুঝে গেছি আমরা সবাই। ল্যাটিচিউড বলে একটা শব্দ আছে। ল্যাটিচিউড মানে একটা মিডিয়াম, আগে ফিল্ম ছিল বা এখন সেন্সর, কত কম আলোতে কত বেশি ডিটেলস, টোনস, কালার্স ধরতে পারছে, এই ধরার ক্ষমতাটাকে বলে ল্যাটিচিউড। একটু বলি, ডিজিটাল ক্যামেরায় সুবিধে, ক্যামেরাগত সুবিধে অনেক অনেক গুণ বেড়ে গেছে, যার সামান্যই কিন্তু আমরা ব্যবহার করতে পারি বা করে থাকি বা করা হয়। ফিল্ম ক্যামেরায়, অ্যানালগ ক্যামেরায় কিন্তু এর কি বলবো, 10 ভাগের 1 ভাগ সুবিধাও আমরা পেতাম না। কিন্তু এই একটি জায়গায় ফিল্ম ডিজিটালের থেকে এখনো অনেক গুণ এগিয়ে আছে, সেটা হচ্ছে ল্যাটিচিউডে। অর্থাৎ লো লাইটে ছবি তুললে ফিল্মে
লো লাইট বলেছি, তাতে যা টোনস আসবে, গ্রেডেশন আসবে, সেটা কিন্তু ডিজিটাল দিতে পারে না। ডিজিটাল সেন্সর এবং প্রসেসর তারা হাইলি সেন্সিটিভ টু হাইলাইটস। ডিজিটাল ফটোগ্রাফিতে ক্যামেরা দিয়ে দেখবেন একটু বেশি এক্সপোজার হলেই যেগুলো উজ্জ্বল অংশ, ব্রাইট অংশ, সাদা অংশ বা সাদা ধরনের অংশ, সেগুলো একদম জ্বলে যায়, মানে তার ডিটেলস থাকে না, পিক্সেল জিরো। আমরা কিন্তু ওই ফিল্মের সময় ওই যে আমাদের উজ্জ্বলতম অংশটাকে যখন হাতে প্রিন্ট করতাম ঘরের ডার্ক রুমে, তখন কিন্তু ওই অংশটার মধ্যে ডিটেলস আনতে পারতাম, যেটা এখন সম্ভব না। ঠিক আছে, সব কি করে পাবো? না হয় 10%, 5% গেল, 95% তো আমি গেইন করলাম। ঠিক আছে, ডিজিটাল ভালো বেঁচে থাকবে। এবার যাই অ্যাপারচার। অ্যাপারচার জানি, দ্য হোল থ্রু হুইচ লাইট এন্টার্স। এই হোলটাকে আমরা অপারেট করতে পারি ডিজিটাল সিস্টেমে। একটু এই বুড়ো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে আমরা করি, অ্যাপারচারের সাইজ ঠিক করি। খুব সাধারণভাবেই বোঝা যায় যে যেখানে প্রচুর আলো, দিনের বেলা আউটডোরে গেছি ছবি তুলতে, সেখানে আলো কম ঢোকাতে হবে, কারণ আলোর পরিমাণ অনেক বেশি, কন্ট্রোল করতে হবে আলোটাকে। তাহলে আমাকে ছোট অ্যাপারচারে কাজটা করতে হবে যাতে কম আলো ঢোকে। এটা কন্ট্রোলিং অফ লাইট। আবার সন্ধে হয়েছে কি, সানরাইজের সময়, সানসেটের সময় লাইট অনেক কমে যায়, হরাইজনে নেমে যায় হচ্ছে সান। লাইট যে মিডিয়ামের মধ্যে দিয়ে পেনিট্রেট করতে করতে আসে, তাতে বেশি মিডিয়াম থাকে, তার ফলে লাইট খুব সফট হয়। হয় বলেই অতগুলো কালার, সানসেট, সানরাইজ সানসেট অত কালার দেখা যায়, ওই একটি কারণে। তো ওই সময় আমার অ্যাপারচার বড় লাগবে। তো মোটামুটি অ্যাপারচার হলো এই ফাংশন। এছাড়া অ্যাপারচারের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে। শাটারের কিন্তু একটাই ফাংশন, আপনি শাটার ফাস্ট রাখলে শার্প হবে ছবি, শাটার স্পিড কম রাখলে আনশার্প বা ব্লার হওয়ার, অস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অ্যাপারচারের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা হলো ডেপথ অফ ফিল্ড। ডেপথ অফ ফিল্ডের বোঝানোর জন্য বাংলাটা হলো শার্প জোন। শার্প জোন, স্পষ্ট জোন। আমরা একটা ছবি তুলছি, এভাবেই দিই উদাহরণটা। ধরুন ইট ভাটায় আমরা ছবি তুলতে যাই, তো ইট যেখানে তৈরি হয়, তো পায়ে চলার জন্য ইট পাতা আছে, ওই দুটো করে 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 লাইন দিয়ে সারি 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 করে এরকম একটা থাকে। তারপরে ইটের গাদা, অনেক রকম গাদা আছে, অল্প ভাঙা বা ছাই মাখানো ইত্যাদি ইত্যাদি। তারপরে চিমনি লাস্টে, আর ওই পুরুষ মহিলা বাচ্চা থাকে, তারা কাজ টাজ করে, এরকম তারা হেঁটে বেড়াচ্ছে, মাল নিয়ে বয়ে, এরকম এরকম একটা সিনারিও কল্পনা করুন। এইবার আপনি যদি প্রথম ইটটা থেকে ওই চিমনি অবধি, যেটা ধরুন 200 ফুট 300 ফুট হতে পারে, পুরোটাকেই শার্প রাখতে চান, অর্থাৎ ডেপথ অফ ফিল্ডকে বাড়াতে চান, ঠিকঠাক রাখতে চান, তাহলে আপনাকে একমাত্র ডেপথ অফ ফিল্ড ঠিক রাখার জন্য একমাত্র উপকরণ হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার ডেপথ অফ ফিল্ডকে নিয়ন্ত্রণ করে। আমি যেই অ্যাপারচার কম আলো, অ্যাপারচার বড় করতে হয়েছে, ঠিক হলো, ছবিটা উঠলো, মিনিমাম কারেক্ট এক্সপোজার বা স্লাইডে কারেক্ট। যাব, নেক্সট স্লাইড। হ্যাঁ তো স্লাইডের হ্যাঁ মধ্যে হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, অ্যাপারচারের স্লাইডটা দাও। ধাপে ধাপে যাই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু করছি। এটা এগুলো হয়ে গেছে। তুমি একটু ওপরে একটু নিচে যাও, ওই যে অ্যাপারচারের সাইজ গুলো যেখানে আছে, পরের স্লাইডটায় যাও। ঠিক আছে, এটা না, অ্যাপারচার এই এই ওকে। এইখানে দেখুন, আপনারা জানেন
এই সবচাইতে বড় বাদিকেরটা আমার দিক থেকে, আমার এখান থেকে বাদিক, সবচাইতে বড়টা হচ্ছে সবচাইতে ছোট নম্বর, এইভাবেই বোঝানো হয়। এইভাবে ক্রমশ ছোট হয়েছে, নম্বর কিন্তু বাড়তে শুরু করেছে, বেড়ে গেছে, নম্বর বাড়তে থাকে। এইভাবে F8, F11, 16, 22, 36 অব্দি, খুব কম লেন্সে পাওয়া যায় 36 অব্দি পাওয়া যায়। এইভাবে সেটা ছোট 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 হতে হতে একদম মাইনিউট হয়ে যাবে। তো সেই হিসেবে এই হলো অ্যাপারচারের সাইজ। এই বড়টা দিলে প্রচুর আলো ঢুকবে, লো লাইটে আমরা ব্যবহার করা উচিত। এবার যত বেশি ব্রাইট হবে আলো, জোর থাকবে আলোর, বেশি পরিমাণ থাকবে, তত ছোট করতে হবে আমাদের অ্যাপারচার। তবে এই অ্যাপারচার ব্যবহার সম্বন্ধে বলি, বিভিন্ন জেনারেল ছবির জন্য বিভিন্ন সাইজের অ্যাপারচার ইউজফুল। ধরুন আপনি একটা ছবি 5.6 এ রেখেই ছবিটা তুলতে পারছেন, শাটার স্পিড ঠিক হয়ে যাচ্ছে, 5.6 এ রেখেই ছবিটা তুলতে পারছেন, তো সেটাকে কি 1.4 এ রেখেও তো তুলতে পারেন, শাটার স্পিডটা বাড়িয়ে দেবেন। আবার F8, F11, F16 তেও ছবিটা তুলতে পারেন, শাটার স্পিড স্লো করবেন। তাহলে আইডিয়াল কম্বিনেশন কোনটা, এই প্রশ্নটা তো আসবে। আইডিয়াল কম্বিনেশন ডিপেন্ড করে কি ছবি করছেন তার উপরে। একটু আরো বলি, যেমন ধরুন ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে অল থ্রু শার্প চাওয়া হয়, ইট ইজ ডিমান্ডেড, ইট ইজ এসেনশিয়াল। অল থ্রু আপনার শার্প হবে। এই অল থ্রু শার্প করতে গিয়ে আমরা ছোট অ্যাপারচার ব্যবহার করি, কারণ ডেপথ অফ ফিল্ড কন্ট্রোল করে বলেছি, শার্প জোন কন্ট্রোল করে অ্যাপারচার বলে দিয়েছি। সেই সঙ্গে আরেকটা করি আমরা, অ্যাপারচার ছোট করা মানেই আলো কম ঢুকছে, তাহলে শাটার স্পিড কমাতে হবে। শাটার স্পিড যেই কমাবো শেক হয়ে যাবে, ছবি ব্লার হয়ে যাবে, অস্পষ্ট হবে। তাহলে কি করবেন? এই জন্যই দেখবেন ল্যান্ডস্কেপ ছবিতে বেশি করে ব্যবহার হয় ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ডেপথ অফ ফিল্ড সবচাইতে বেশি হয়। মানে যত ওয়াইডে যাবেন, ওয়াইড মানে কি 50 যদি নর্মাল ধরি, 50-এর আগে মানে 45, 40, 35, 25, 18, 14, 12, 8 ফিসাই হয়ে যায়। যত যাবেন তত আপনার ছবি শার্প হবে। এটা ওয়াইডের ধর্ম। এই জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে ল্যান্ডস্কেপ ছবি তুলতে যাওয়া হয়। এবার ধরুন পোর্ট্রেট। পোর্ট্রেট মানে মানুষের ছবি। তো মানুষের ছবি যখন তোলা হয়, শুধু মানুষ, মানে পোর্ট্রেট ধর্মীয় মানুষ, এমনি তো হিউম্যান ইন্টারেস্টেও মানুষ থাকতে পারে, আমি পোর্ট্রেটের মানুষের কথা বলি, যে পোর্ট্রেটে ডেপথ অফ ফিল্ড কতটা লাগে, মানে শার্প জোন কতটা লাগে। ধরুন আমার ছবি তুলছেন আপনারা কেউ, তাহলে আমার শার্প জোন কতটা লাগবে, মানুষের সবচাইতে এগিয়ে থাকা, মানে ভুঁড়িটা বাদে বলছি, যার যার আছে গর্বের বিষয়, নাকের ডগা থেকে কান অবধি এইটুকু হচ্ছে আমার শার্প লাগে। এটা কত, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এর বেশি তো না। তাহলে এখানে কি আমার সেই 22 অ্যাপারচার লাগবে, আমার 16 অ্যাপারচার লাগবে? এখানে আমি 4, 5.6 কি 2.8, 3.5ও ছবি তুলতে পারি। ঠিক আছে? আবার ডেপথ অফ ফিল্ড একটা বুঝবার জিনিস, আমি আবার নেক্সট বলে দেবো আরেকটা জায়গায় এসে। হ্যাঁ, এই যে দেখুন, এবার অ্যাপারচার ছোট বড়র পার্থক্য। 3টে ছবি আছে, একই ছবি তোলা হয়েছে 3টে আলাদা আলাদা অ্যাপারচারে, 2.8, 0.6, 11। 2.8 এর থেকে 11 অনেক বেশি শার্প, ছবিটা অনেক বেশি শার্প। তাহলে কি হলো, কেন শার্প? ডেপথ অফ ফিল্ডটা বাড়িয়েছে। মাঝখানেরটা যেটা 2.8 এর তুলনায় 5.6,
সেটা দেখুন এর থেকে বেটার। সুতরাং ওই যেটা বললাম কোনটা আইডিয়াল কম্বিনেশন সেটা নির্ভর করছে আপনি কি ছবি তুলছেন এবং কি পেতে চাইছেন। পুরো জোনটা শার্প চাইছেন, না একটুখানি অংশ আমি শার্প চাই, পেছনের দিকটা আমার ব্লার হোক, ঠিক আছে? আহ, যেমন ধরুন আমি আপনাদের স্পষ্ট করার জন্য বলি, ধরুন এখন ইউজুয়ালি ডিজিটাল ক্যামেরাতে সব জুম ব্যবহার করে, কারণ ডিজিটাল ক্যামেরা খোলা যায় না, বারবার খোলাটা অনুচিত, ধুলো ধুলো ঢুকে যায়, আর অনেক দাম পড়ে, অনেক খরচা পড়ে, ক্যারি করতে হয় 3-4টে লেন্স, হয়ে গেল 5 কিলো হয়ে গেল। তো সেজন্য লোকে কি করছে, জুম কিনছে, ঠিকই আছে। প্রসঙ্গক্রমে বলি, জুম যদি একটা অ্যাপারচারে হয় তাহলে লেন্সটা খুব ভালো লেন্স। সাধারণত জুম হয় কি 3.5, 5.6, 24-300, কথার কথা বলছি, কি 85-300, এরকম বিভিন্ন হয়। এগুলো একটু স্লো লেন্স হয়ে যায়, দামটা একটু কম হয়, অ্যাফোর্ডেবল হয় আমাদের জন্য, কিন্তু রেজাল্ট অত ভালো হয় না। যদি 2.8, 70-200, 24-70, যদি 2.8 আমরা ব্যবহার করি, তার রেজাল্ট, ওই একই ছবির রেজাল্ট অনেক ভালো হবে, কিন্তু দাম বেশি, অনেক বেশি, ওই কম্প্রোমাইজ করতেই হয়। তো সেই ক্ষেত্রে কিসের ছবি তুলছেন আর কি আপনার উদ্দেশ্য, হ্যাঁ যেটা বলছিলাম, ধরুন একটা জুম নিয়ে গেছি আমি, একটা ল্যান্ডস্কেপ তুলছি কি একটা ফুলের ছবি, এই এই ছবিটাই আমি তুলছি, ফুলের ছবি তুলছি। এই ছবিটা আমি 2.8-এও তুলতে পারি, আবার 16-তেও তুলতে পারি। ধরে নিচ্ছি আমার শাটার স্পিড আমার কন্ট্রোলে আছে, বা আইএসও বাড়িয়ে নেবো কমিয়ে নেবো, তাহলে কি একই রেজাল্ট হবে? হবে না। শার্প বেশি হবে, ডেপথ অফ ফিল্ড বেশি, শার্প জোন বেশি হবে, আবার আমি একটা ফুলকে স্পষ্ট করব, আর বাকিগুলো সাধারণত যারা ওয়াইল্ড লাইফ তোলে, বার্ড তোলে, তাদের দেখবেন পাখিটা বা বাঘটা বা সিংহটা বা হরিণটা যাই হোক, সেটা খুব শার্প থাকে, ভালো লাগে। আর আশপাশগুলো, পেছনটা স্পেশালি সফট থাকে, একটু ব্লারি হয়ে যায়। এই ব্লারি হয় বলেই কিন্তু হরিণটা, ফুলটা আমার কাছে স্পষ্ট করে ধরা দেয়, ভালো লাগে দেখতে। আবার আপনি হরিণকে একটা সিংহ তাড়া করেছে, পুরোটাকেই যদি শার্প ফোকাসে রাখেন, তাহলে ডেপথ অফ ফিল্ড লাগবে, তার মানে আপনাকে 11-তে যেতে হবে, 16-তে যেতে হবে। এবার নেক্সট জায়গায় যাই, আবার এসে যাব, বলো নেক্সট পাল্টাও। প্রথম পৃষ্ঠে আসবো। প্রথম থেকে আসো, এবার একটু প্রথমে যাই। হুম, না এর আগেরটা, আগের পাতায় যাও, ওখানেই সব আছে, আমি ওটা দেখে দেখেই বলে দিচ্ছি, তুমি শুধু ওই রেলিভেন্ট পেজটাকে দেখিয়ে দেবে। আগের পাতায় যাও, প্রথম পাতায় যাও, হ্যাঁ। তাহলে অ্যাপারচার হলো, এবার শাটার স্পিড নিয়ে একটু বলে দিই। শাটার স্পিড কি করে? শাটার স্পিড তো অবশ্যই একটা এসেনশিয়াল পার্ট ফর এক্সপোজার। সব করলাম, শাটার স্পিড যদি আমার ক্যামেরা হোল্ড করার যে এফিসিয়েন্সি, ক্যামেরা কিন্তু ধরারও একটা এফিসিয়েন্সি লাগে, কারণ যত ভারী লেন্স তত বেশি শেক হওয়ার সম্ভাবনা। কারণ আমাদের প্রত্যেকেরই তো মাসেল পাওয়ার, হাতের যে মাসেল পাওয়ার যার সাহায্যে আমি এটা ধরে রাখি, সমান নয়। তো সেই হিসেবে শাটার স্পিডের জন্য একটা জেনারেল থিওরাম হলো, জেনারেল বলছি, এক্সক্লুসিভ নয়, সেটা হলো আপনার যা ফোকাল লেন্থ, হাইয়েস্ট ফোকাল লেন্থ অফ ইউর লেন্স, 24-300 একটা লেন্স ব্যবহার করছি, ছবি তুলছি, 300 হলো হাইয়েস্ট। শাটার স্পিড কখনোই 300-র নিচে যাবে না, যাওয়া উচিত না। 300 রাখতে পারি। এবার যার স্টেডি হয়ে গেছে সে 100-তেও রেখেও ছবি তুলতে পারে, যার হাত স্টেডি। কিন্তু জেনারেল থিওরাম হচ্ছে নতুনদের জন্য স্পেশালি, আপনার যে ম্যাক্সিমাম ফোকাল লেন্থ তার নিচে শাটার স্পিড যাবে না যদি হাতে তোলেন। যদি স্ট্যান্ডে বসান, যা খুশি করুন, 2 মিনিট, 5 মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, যা খুশি করুন, কোনো সমস্যা নেই। তো এই হলো শাটার। হ্যাঁ, এটা দাও, ইয়ে ফার্স্ট পেজটা দাও। আচ্ছা, এটা দিয়েছো? শাটার স্পিড দিয়ে রেলিভেন্টটা বলে দিই। দেখুন 4টে ছবি,
প্রথমটা একটু কালোর দিকে বেশি, তারপরেরটা একটু হাইলাইটেড, তারপরটা আরো বেশি, তারপরেরটা আরো বেশি। তাহলে দুটো এন্ডের দুটো পার্ট, দুটো ছবি এক্সট্রিম। প্রথম বাদিকের ছবিটা কালোর দিকে বেশি, তার মানে এক্সপোজার কম হয়েছে, আর একটু বেশি দেওয়া উচিত। পরের ছবিটায় দেখুন 1.25 1.13, মানে ডাবল এক্সপোজার দেওয়া হলো, ডাবল আলো ঢোকানো হলো। তাতে দেখুন অনেক বেটার, সাদাটা সাদা আছে, কালোটা কালো আছে, বেটার। 3 নম্বরটা আরো হাফ বাড়ানো হলো, আরো হাফ এক্সপোজার বেশি বাড়ানো হলো, তার মানে প্রথমটার তুলনায় 4 গুণ বেশি আলো ঢোকানো হলো। দেখুন কিরকম ফ্ল্যাট হয়ে গেছে, কালো নেই সাদা নেই, মানে কিরকম একটা ফ্ল্যাট মাডি হয়ে গেছে। তারপরেরটা আরো হাফ কমানো হলো, বাড়ানো হলো আর কি, প্রথমটার তুলনায় 8 গুণ বেশি এক্সপোজার দেওয়া হলো, তাতে কি হলো, সাদাই হয়ে গেল। এখানে এই 4টে ছবির মধ্যে মিনিমাম কারেক্ট এক্সপোজার বা কারেক্ট এক্সপোজার হচ্ছে 2 নম্বরটা, 1/13 সেকেন্ড যেটা আছে। বাদিকেরটা আন্ডার, ডান দিকের এক্সট্রিমটা তো ওভার, অনেক 2 স্টপ 3 স্টপ ওভার আছে, এটাও একটু ওভার আছে কিন্তু ম্যানেজেবল হয়ে যায়। তাহলে 2-3 নিয়ে আমি কাজ করতে পারবো, 1-4 নিয়ে কাজ করাটা ঠিক হবে না। এই যে আন্ডার হয়েছে, মানে কম এক্সপোজার দিয়েছি, তাতে কি হয়, ডিটেলস কমে যায়। ছবির মধ্যে যে পাতার মধ্যে যে ডিটেলস থাকে, দেয়ালের গায়ে যে ডিটেলস থাকে, সেগুলো এক্সপোজড হয় না, লাইট পায় না বলে ওগুলো ফ্ল্যাট হয়ে যায়। আবার কনভার্সলি যেটা বেশি করে আলো ঢুকিয়েছি আমি, সেখানে সাদার ডিটেলস হারিয়ে গেছে, সে দেয়াল টেয়ালে আর কিছু যা ডিজাইন থাকে সেগুলো আর পাওয়া যাবে না, পাতাতে লাইট বেশি, ওই ডিজাইন গেছে। আর যেটা বলছিলাম ল্যাটিচিউড ডিজিটালের সমস্যা, যেগুলো জ্বলে গেছে অর্থাৎ সাদা হয়েছে, সেইখানে কিন্তু যাই করুন ডিটেলস বার করতে পারবে। সেই জন্য এক্সপোজার দেওয়ার সময় ঠিক হিসেব করে আমাদের এক্সপোজার নির্ধারণ করতে হবে। নেক্সট দেখো ওই পাতাটা, ব্লারিং এফেক্ট, শাটার স্পিডের ব্লারিং এফেক্ট। প্রথম দুটো ছবি, বাদিক ডান দিক। বাদিকের ছবিটা অনেক বেশি শার্প, দ্বিতীয়টার তুলনায়। শার্পেস্ট আমি বলছি না, দুটোর মধ্যে তুলনায় শার্প। কেন শার্প হলো, কারণ শাটার স্পিডটা দ্বিতীয়টার তুলনায় অনেক ফাস্টার ছিল। ডান দিকেরটা যেটা একটু ব্লারি এফেক্ট আছে, সেটা 6 সেকেন্ড। 6 সেকেন্ড মানে ক্যামেরা একটু শেক হয়েছে, নড়ে গেছে। কারণ মনে রাখবেন, মানুষ যে ক্যামেরা ধরে ছবি তোলে, হাত দুটোকে বুকের কাছে আনতে হয়, হাতের একটা অংশ আমাদের হার্ট লাংয়ের সঙ্গে লাগানো হয়। হার্ট লাং তো আপনি বন্ধ করে ছবি তুলতে পারবেন না, হার্ট লাং তো চলবেই যতদিন বেঁচে আছেন। তার মানে কি হলো, আমাদের সবসময়ই আমাদের একটা শেকিং এর সম্ভাবনা থাকে। সেই জন্যই একটু ফাস্টার শাটার স্পিডের দিকে যেতে হয়, যাওয়া উচিত। নেক্সট দেখো, আচ্ছা ব্লার, একটু ব্লার নিয়ে বলি। ক্রিয়েটিভ ব্লার আছে, ক্রিয়েটিভ ব্লার। আমরা তো এতক্ষণ নেগেটিভ ব্লারিং এর কথা বলছিলাম, যে ছবি নষ্ট হয়ে যায়, কেঁপে যায়, পুরো ছবিটাই কেঁপে যায়। মনে রাখতে হবে কোন ছবিটা ব্লার্ড, কোন ছবিটা অস্পষ্ট, আনশার্প, কোন ছবিটা, যেই ছবিটার মধ্যে পুরোটাই আনশার্প। এর ব্যতিক্রম আছে, আমরা ডেলিভারেটলি করি, ইচ্ছা করে করি। যেমন ধরুন, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা রাস্তার পাশে গাড়ি চলছে, আপনি ক্যামেরাটা দিয়ে একটা ব্লারিং এফেক্টের বা স্পিডের একটা মোশনের এফেক্টের ছবি তুলবেন। গ্রামারটা বলছে, আপনি ক্যামেরাটা, গাড়িটা আমার ধরে নিচ্ছি, গাড়িটা আমার বাদিকে একটু দূরে আছে, তখন থেকে আমাকে রেডি হতে হবে। কি রেডি হবে, ক্যামেরাটা ওই দূরের গাড়িটাকে ধরতে হবে, ফোকাসে, কন্টিনিউয়াস ফোকাসে রাখবেন। গাড়িটা তো মুভ করছে, সরছে, আপনার দিকে আসছে,
এসে আবার আপনাকে ক্রস করে বেরিয়ে যাবে। তাহলে ফোকাস তো শিফট হচ্ছে, আপনি তো ম্যানুয়ালি করতে পারবেন না, করতে করতে ছবি বেরিয়ে যাবে। তাহলে কন্টিনিউয়াস স্পিডে ফোকাসিং এ রাখলেন। এইবার একটু শাটারটা একটু হাফ প্রেস করলে তো আমরা জানি ফোকাস হয়, সেই মতো করে রাখবেন। যখন আপনার সোজাসুজি বা কাঙ্ক্ষিত জায়গায় আসবে, যেটা আপনি চাইছেন মনে মনে, তখন এই যে গাড়ির সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরাটাও নড়ছে, মোশনে আছে। এটা রিলেটিভ স্পিড। গাড়ি আসছে অনেক বেশি জোরে, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার স্পিডে, কিন্তু আপনি যে অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছেন সেখানে হয়তো ওটা 2 কিলোমিটার কি 1 কিলোমিটার পার ঘন্টার স্পিডে ওই অ্যাঙ্গেলটার জন্য হচ্ছে। আপনি ওর সঙ্গে ম্যাচ করিয়ে ক্যামেরাটা ঘোরাবেন, ঘোরাতে ঘোরাতে কাঙ্ক্ষিত জায়গায় যেই আসবে শাটারটা টিপুন। যেই টিপলেন গাড়িটা শার্প হলো, আশপাশ সব ব্লার, অস্পষ্ট হয়ে গেল, আশপাশটা সব ব্লার হয়ে গেল। তাহলে এটা আমরা ডেলিভারিটলি করলাম, ইচ্ছে করে করলাম, একটা অন্যরকম ছবি করার জন্য করলাম। তাহলে এটা হলো ক্যামেরা ব্লার। ঠিক আছে, আবার ধরুন একজন লোক দৌড়চ্ছে, কোনো দৌড়বিদ দৌড়চ্ছে, তার ছবি তুলবেন। এবার তাকে আমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখি, একটা মনে পড়ছে তাই বললাম, টাটা স্টিল আমাদের এখানে, তার নাকি খুব স্ট্রেংথ, হেন তেন, সেই সব কি দেখায়, একজন অ্যাথলিট মোশন এফেক্টে দৌড়চ্ছে, মানে তার 3-4টে ইমপ্রেশন ওই বিজ্ঞাপনের একটা ছবির মধ্যেই আছে, অ্যাজ ইফ স্পিডটাকে দেখাচ্ছে, স্ট্রেংথটাকে দেখাচ্ছে। তো আমি এবার যে দৌড়বিদ তার ছবি যদি আমি তাকে ওরকম ভাবে এফেক্টে রাখি, তাহলে আপনার শাটার স্পিডটা ওর সঙ্গে ম্যাচ করিয়ে যেটা অনেকক্ষণ ধরে আনছিলেন বা কিছুক্ষণ ধরে আনছিলেন সেটার তুলনায় একটু কম করতে হবে, তাহলে ওই রকম একটা ইমপ্রেশন আসবে। এটা স্ট্যান্ডে রেখে করলে খুব ভালো হয়, হাতে হয় না। তো এই হলো মোটামুটি ব্লারিং এর এফেক্ট। আমরা ডেলিভারেটলি করতে পারি, আর মোশন ব্লার এগুলো আমরা ডেলিভারেটলি করি। আর যদি হাতে ক্যামেরা দিয়ে করি, সেটা তো ছবির নেগেটিভ অ্যাসপেক্ট, ছবিকে ড্যামেজ করে দেয়, ক্ষতি করে দেয়, বাতিল, ওর কোনো দাম নেই। নেক্সট দেখাও। এটা কি এলো? এটা ঠিক এলো না। হ্যাঁ, শাটারের অংশ নয় কি এটা? ফার্স্ট পাতায় চলে যাও, দেখে নি সিরিয়ালটা দেখে নি, ফার্স্ট পাতায় যাও। ফার্স্ট পাতাটাকে রাখো, বেশি ইয়েতে রাখলে না সুবিধা। হ্যাঁ, আচ্ছা, এবার একটা জায়গায় এলাম, মোর অন এক্সপোজার। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন আওয়ার, শ্যাডো এরিয়া, হাইলি ইলুমিনেটেড এরিয়া, এই ধরনের কথা। এক্সপোজারের সঙ্গে গোল্ডেন আওয়ারের একটা সম্পর্ক আছে, কারণ তো এক্সপোজার তো নির্ভর করে লাইট কন্ডিশনের উপরে। গোল্ডেন আওয়ার কোনটাকে বলে? দুভাবে পরিচয় দেয়া যায়। একটা হলো সানরাইজ থেকে তারপরের আধ ঘন্টা, আরেকটা হলো সানসেটের আধ ঘন্টা আগে থেকে সানসেট পর্যন্ত। এটা একভাবে পরিচয় দেয়া গেল। আরেকটা ভাবে পরিচয় দেয়া যায়, এই সময় শুধু যে কালার হয়, অরেঞ্জ, ইয়েলো, রেড, এর কম্বিনেশনে যে রঙের খেলা আমরা দেখতে পাই, সেটা দিয়েও বলা যায় যে ওটা এখন গোল্ডেন আওয়ার। কারণ গোল্ডেন আওয়ার ছাড়া ওই মেঘের ওই খেলা, রঙের খেলা মেঘের মধ্যে হয় না। আর আরেকটু বলি যে এই যে দুটো গোল্ডেন আওয়ার বললাম, তার একটু আগে, আধ ঘন্টা আগে, সানরাইজের আধ ঘন্টা আগে থেকে সানরাইজ, সানরাইজ সানসেট হয়ে গেছে, তারপরে আরো আধ ঘন্টা, এই দুটো পিরিয়ডকে বলে ব্লু লাইট জোন, ব্লু লাইট টাইম। তখন নীলের, আমরা জানি, পরে সুযোগ পেলে বলবো কালার টেম্পারেচার, যে ব্লু লাইটটা মানে তখন সূর্য থাকে না, সূর্যের ডাইরেক্ট আলোটা থাকে না, রিফ্লেক্টেড লাইট থাকে, সেটা ব্লুইশ হয়। সেই ব্লু রঙের প্রাধান্য থাকবে সেই সব ছবিতে, সেই সময় ছবি হয়। তবে সেই সময়টা স্ট্যান্ডে রেখে ছবি করাই বাঞ্ছনীয়, কারণ শাটার স্পিড 5-6 মানে 1/, এরকম একটা ডিমান্ড করে। সুতরাং এটা ওই সময়কার ওই ব্যাপারের ছবি। আচ্ছা, শ্যাডো এরিয়া, হাইলি ইলুমিনেটেড এরিয়া। হাইলি ইলুমিনেটেড মানে আউটডোরে গেলেই সূর্য আছে, গনগনে সূর্য মাথা খারাপ করে দিচ্ছে,
ওটা সব বলার কিছু নেই, বুঝে আপনারা সবাই জানেন। শ্যাডো এরিয়া, শ্যাডো এরিয়া মানে গাছতলা হতে পারে, বাড়ির তলা হতে পারে, বাড়ির ভেতর বলছি না কিন্তু, বাড়ির বারান্দা আছে, কার্নির তার নিচে হতে পারে, গাছ আছে, জঙ্গল আছে, সেখানে গেছি, তো শ্যাডো পার্ট। তো শ্যাডো পার্টে তো লাইট কম থাকে বলেই শ্যাডো হয়, এটা তো স্বাভাবিক। শ্যাডো মানে লাইট কম, লাইট কম মানেই তো আমার এক্সপোজারের সমস্যা, মাথা খারাপ হয়ে যাবে। যারা পাখি তোলেন তাদের যে কি সমস্যা, পাখি তো রোদেও থাকে না, পাখি তো ডালে বসে, দেখবেন একটু ছাওয়া ঠাওয়া আরাম হবে এরকম জায়গাতে ওরা বসে। বাচ্চা যে বাসা থাকে সেগুলো দুটো কি তিনটে ডালের জাংশনে ওরা করে, তো আসে, এখানে লো লাইট। তার ফলে বার্ডারদের দেখবেন কাঁধে স্ট্যান্ড নিয়ে ঘুরতে হয়, আইএসওটাকে বাড়িয়ে নিতে হয়, কারণ ওদের ডেপথ অফ ফিল্ডের, বার্ডারদের শুধু ডেপথ অফ ফিল্ডের খুব একটা সমস্যা নেই, কারণ ওরা তো ওই পাখিটাকে মানে 5 ইঞ্চি 6 ইঞ্চি ডেপথটাকে চাইছে শার্প, আর বাকিগুলো যত ব্লার হবে তত ছবিটা দেখতে ভালো লাগবে, সেই হিসেবে এটা ওদের একটা অ্যাডভান্টেজ। আবার যারা হিউম্যান ইন্টারেস্ট বা স্ট্রিট তোলে তাদের অল থ্রু শার্প লাগে, সেখানে একটু ওয়াইডের ব্যবহারটা বেশি হয়, কারণ ওর ডেপথ অফ ফিল্ডটা বেশি থাকে। তারপরে আসছে, আচ্ছা আমি যে বলে যাচ্ছি আপনারা অসুবিধা হলে আমায় প্রশ্ন করুন, প্রশ্ন করুন, মানে কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু মুশকিল আছে। আপনারা যদি কিছু মনে হয় প্রশ্ন আমাকে করুন, লজ্জার কিচ্ছু নেই, কারণ বিগিনার আপনি 20-15 বছরও বিগিন করতে পারেন, 50ও বিগিন করতে পারেন, সুতরাং বয়স কোনো ফ্যাক্টর না। যদি আটকায় আমার কথাগুলো যা বলেছি এ অবধি, কোনো সমস্যা থেকে বলুন। বলুন, নেই? তাহলে আমি যাই। when we get brightest light, উজ্জ্বলতম আলো কখন পাই? অর্থাৎ অ্যাপারচার ছোট হবে, শাটার স্পিড বাড়বে, রিলেটেড তো, সবই তো রিলেটেড। উজ্জ্বলতম আলো পাই আমরা সবাই জানি যে দুপুরবেলা, মানে সোজা কথা, গ্রীষ্মের দেশ আমরা, আমরা সবাই, আপনারা সবাই গ্রীষ্ম একদম কটকটে রোদের দেশের মানুষ, আমরা গায়ের রঙ ওই রকম আমাদের। তো এখানে সকাল 9টার পরে গ্রীষ্মকালে 9টা থেকে বিকেল 4টে, এটা হচ্ছে ব্রাইটেস্ট আলোর জোন। এই সময় কিন্তু গ্রীষ্মকালে এই সময় কিন্তু ছবি করা সম্ভব না। আপনি তুলতে পারেন, আমিও তুলতে পারি, ছবি হবে না। ছবি যা চায়, ছবির যে গ্রামার, তাতে ছবি হবে না। হবে, আমার এই কথাটা শেষ কথা নয়, যদি বর্ষায় আসেন, বর্ষাকাল এসে গেছে প্রায়, ওই যে মেঘ হয়, মেঘের মধ্যে দিয়ে যে সূর্যের আলো পেনিট্রেটেড হয়, এই পেনিট্রেশনটা হয়ে বর্ষাকালে আমাদের রোদের তাপটা কম লাগে, ভালো লাগে, কি একটু বেশি লাগে হিউমিডিটির জন্য, কিন্তু আলো, আমি হিউমিডিটি যদি বাদ দেন, বর্ষাকালে কিন্তু গরম খুব বেশি থাকে না, যেটা কষ্ট হয় আমাদের এই বঙ্গোপসাগরের পাড়ের লোকেদের হিউমিডিটির জন্য, কারণ সমুদ্রের ধারে নোনা নোনা আবহাওয়া, নোনা বাতাসে নুন বেশি, সেই নুনটাই আমাদের শেষ করে দিল, ক্যামেরাকেও শেষ করে, এটাও জেনে রাখুন। নোনা হওয়ায় কিন্তু ক্যামেরা বেশি খারাপ হয়। যখন সমুদ্রের ধারে ছবি তুলতে যাবেন, এই রাসেলদের বাড়ির কাছেই তো কক্সবাজার, বঙ্গোপসাগর, তখন কিন্তু খুব মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে নোনা, শুধু নোনা আবহাওয়াতেই। যাই হোক, তো আমরা বর্ষাকালে কিন্তু, বা উঁচু পাহাড়ে, বা শীতকালে, আচ্ছা শীতকালেই ধরি, ঢাকা কলকাতা, শীতকালে, শীতকালে কিন্তু গরমকালে যেটা 8টার পরে ছবি তুলতে পারবেন না, শীতকালে সেটা 10টা অবধি তোলা যায়, আবার ওইদিকে 3টে থেকে ছবি তোলা যায়, যেটা এখানে 4টের পরে আপনি করবেন। আমি লাইটের দিক থেকে বলছি, আলোর ব্যবহার, আলোর, আমার এই বইতে আলোর চ্যাপ্টারটা আছে, একটু পড়ে দেখবেন। তো এটা হলো ব্রাইটেস্ট লাইট। উঁচু পাহাড়ে গেছেন, উঁচু পাহাড়ে কি হয়, একটা শীত শীত ভাব থাকে, কারণ ফগ থাকে,
হেজ থাকে, মিস্ট থাকে, যাই থাকুক, তার মধ্যে দিয়ে এবার তো লোক কমন সেন্স যে সূর্যের তো অনেক কাছে গেলেন, তাহলে গরমটা বাড়বে না কেন? হ্যাঁ, বাড়ে না এই কারণে এই জলীয় বাষ্প এত থাকে যে তার মধ্যে দিয়ে পেনিট্রেট করে করে ওর উত্তাপটা থাকে না। তার ফলে উঁচু পাহাড়ে প্রায় সারাদিনই ছবি করা যায়। ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টরস ডিমান্ডিং মোর অর লেস এক্সপোজার। ফ্যাক্টরস ডিমান্ডিং মোর অর লেস এক্সপোজার, যেমন এটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আমার মিটার বলে দিল ক্যামেরা ফোকাস করেছি, মিটার বলে দিল আমি 125 রেখেছি, মিটার বলে দিল 11। ঠিক আছে, দেখা গেল আমি ওই ছবিটা তুললাম মিটারের কথায়, ওটা আন্ডারও হতে পারে, ওভারও হতে পারে। হতে পারে কিভাবে হবে? আমি তো অ্যাপারচার শাটার ঠিক করেছি, আইএসও ঠিক করেছি। ক্যামেরা আমাদের কোটিং থাকে, ক্যামেরা লেন্সের গায়ে কোটিং থাকে, দেখবেন একটা ব্লু স্ট্রিপ থাকে। ওর কাজ হচ্ছে লাইট ভেতরে ঢুকে বেরিয়ে যে যায় তাকে আটকানো, আরো অনেক ফাংশন আছে ওর। সেটা যদি খারাপ থাকে, মানে একটু উইক হয়ে যায়, কোটিং মোছা, লেন্স মোছামুছি করলে একটু মোছামুছির সময় কেয়ারফুল না হলে কোটিং পাতলা হয়ে যায়, তখন কিন্তু অবাঞ্ছিত বেশি লাইট ঢুকে যায়। প্লাস ধরুন আপনার যে ফ্রেম করেছেন, যার এলিমেন্টগুলো রেখেছেন, তার মধ্যে এমন কিছু উজ্জ্বলতম পার্ট আছে যেমন স্টিল, লোহা, জল, বরফ, সঙ্গে অন্য কিছুও আছে। তা আপনার যে মিটারিং হয়েছে ওয়েটেড অ্যাভারেজ মিটারিং মেথডে, সেটা সবগুলোর এক্সপোজার নিয়েছে। তখন দেখা যাবে যে ওই উজ্জ্বল অংশগুলো বেশি সাদা হয়ে গিয়ে জ্বলিয়ে দিয়েছে, তার কোনো ডিটেলস আমি পাচ্ছি না। আচ্ছা, এক্সপোজার অ্যান্ড ফোকাল লেন্থ ফ্যাক্টরস। এক্সপোজার অ্যান্ড ফোকাল লেন্থ একটু বলেছিলাম প্রথমের দিকে, আবার বলি। ফোকাল লেন্থ যত বড় হবে তত বেশি এক্সপোজার টাইম লাগবে। এটা দিলে ফোকাল লেন্থ বড় ব্যবহার করি কেন? দূরের জিনিসকে বড় করে ধরার জন্য। মানে লেন্সের যে গ্রামার, অপটিক্সের যে গ্রামার, সে তো আমাদের চোখের সঙ্গে কম্প্যাটিবল। চোখের যে গ্রামার, ধর্ম, সেই অনুযায়ী লেন্সের ধর্ম একই। আমরা অনেক দূরের জিনিসেরা ছোট দেখি, তো কাছের জিনিস বড় দেখি। লেন্সকেও সেভাবে তৈরি করা হয়েছে। তো দূরের জিনিসকে আমি বড় করে ধরতে চাইছি, তখন আমরা বড় ফোকাল লেন্থের লেন্স লাগাই। আবার আমরা ব্যাপ্তি, দুপাশকে অনেক বেশি দেখাতে চাই, তখন আমরা ওয়াইডে যাই। সাধারণ গ্রামার। তো ফোকাল লেন্থ অনুযায়ী কিন্তু আমার এক্সপোজার নির্ভর করে। ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম, আপনারা দুজন ছবি তুলছেন পাশাপাশি দাঁড়িয়ে, একই ছবি, একজনের ওয়াইড, একজনের টেলি। যার টেলি তার এক্সপোজার বেশি লাগবে, অর্থাৎ ওয়াইড যদি 125 5.6 ছবি তোলে, আপনার ওইটা লাগবে 5.6, 60, 30, 15 এরকম চাইতে পারে। তো সুতরাং ফোকাল লেন্থ ব্যবহারের, লং ফোকাল লেন্থ ব্যবহারের যেমন সুবিধে আছে, অসুবিধেও আছে। লো লাইটে যেখানে আলো কমে এসছে, সেখানে ফোকাল লেন্থ, লম্বা ফোকাল লেন্থের লেন্সের ছবি তোলা মুশকিল, স্ট্যান্ড লাগবে, কারণ শাটার স্পিড কমাতে হবে। আর শাটার স্পিড মোটামুটি 125/1, এটা বিগিনারদের জন্য, ওর নিচে যাওয়া উচিত না। এরপরে এক্সপার্ট হয়ে গেলে, কনফিডেন্স এসে গেলে 60-30 হাতে নিয়ে ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি শার্পনেসটা দেখে নেবেন মেশিনে। এই হলো। হ্যাঁ, নেক্সট দেখাও। এরপরে কি আছে আমার, ওটা পরে যাবো, এগুলো ডিটেলসে, আগে ওই জায়গাটায় যাই।
প্রথমটাই ক্লিক করলেই তো এসে যেত নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা কিন্তু কেউ কোনো প্রশ্ন করছেন না, ঠিক আছে, তার মানে সব বুঝতে পারছেন, ভালো। আচ্ছা আইএসও তে যাই একটু, আইএসও টা বলি। আইএসও টা কি লেখা আছে দেখুন, নট এ পার্ট অফ এক্সপোজার। ISO is an interesting one. It brightens your photos, but it is not part of your luminous exposure. এই আর কি যেটা বলেছি, যেটা ঢোকে তাকে অ্যাগ্রাভেট করে, তাকে মাল্টিপ্লাই করে। কিন্তু ওই যে আইএসও যখন বাড়াই, তার মানে ম্যাগনিফিকেশন হয়। এই ম্যাগনিফিকেশনের ফলে দুটো গ্রেনের মাঝখানে যেখানে যুক্ত হয়েছে, ওই মাঝখানে কিছু ইম্পিউরিটিস থাকে যেটা চোখে দেখা যাবে না, সেগুলো বড় হয়ে যায়। সেগুলোকে বলে গ্রেন, মানে এমনিতে বলে গ্রেন, সেগুলো এই গ্রেনগুলো নয়েজ যে কনভার্ট হয়ে যায়, আমরা নয়েজ বলি। নয়েজ মানে কি, ছবিতে নয়েজ আমি তুললাম, আমি আমি এত জানি না টানি না, আমি 2000 আইএসও তে ছবি তুলেছি, আমার তখন এক্সপোজার কম ছিল, আমাকে তুলতে হয়েছে, হ্যাঁ তুলেছি, ঠিক আছে। তারপরে যখন ছবিটা আপনি করবেন, কি দেখবেন, আইএসও বা নয়েজ, বেশি আইএসও বা নয়েজ কি করে, ছবির শার্পনেস কমায়, ছবির মধ্যে গ্রেনের দাগ আসবে, ওই গ্রেনটা স্পষ্ট হয় বলে শার্পনেস কমে যায়। কালারকে কালারকে ডিস্ট্র্যাক্ট করে, মানে কালারের যে ক্ল্যারিটি তাকেও ডিস্টার্ব করে। তো এইসব কারণে আইএসওটা হচ্ছে একটা সমস্যার জিনিস। সুবিধার যেমন, তার থেকে সমস্যাটা বেশি, সুবিধার থেকে বেশি। সমস্যাটা হলো এই যে আপনাকে ভালো ছবি তুললেন, অনেক খাটাখাটনি করে, অনেক দিন ধরে অনেক খরচা করে ঘুরে আসলেন, খেয়াল ছিল না আইএসওটা যেন কবে আমার 2000-এ ছিল, মাথায় ছিল না, সেই মতোই আমি ছবি তুলে গেছি, বাড়িতে এসে চুল ছিঁড়ছেন, কান্নাকাটি করছেন। তো আইএসও একটা ইনস্ট্রুমেন্ট ফর সার্ভাইভেল, ফর সার্ভাইভেল, আমি বিপদে পড়লে বাঁচার যে উপকরণ, সেই হিসেবে আইএসও কে ব্যবহার করা উচিত। নেক্সট, দেখুন দুটো ছবি এই আইএসওটাকে বুঝিয়েছে। একটা আইএসও আছে 100-তে, এই যে বাদিকেরটা, আর এটা আছে 25,600, 25,600। জাস্ট দুটো ছবির মধ্যে একই লাইটে ছবি তুলেছে, জাস্ট দুটো ছবির মধ্যে একটু তুলনা করলে দেখুন, মাডি হয়েছে ডান দিকেরটা, মানে বেশি আইএসওটা একটু মাডি মাডি হয়েছে, কন্ট্রাস্ট কম, এবং যে কালার, কালার এই যে রামধনুর রংগুলো দেখুন ফেড হয়ে গেছে। এখানে যে একটা সামনে একটা কি মানে ওয়াল কি একটা কার্ভেচার কিছু আছে, সেটা এটা অনেক ডাল টাইপের, এটা অনেক ব্রাইট, ঠিক আছে। এবার এক্সপোজার কিন্তু একই দিয়েছিল, যে ওটা 25,600, সেহেতু অ্যাপারচার ছোট করেছে, শাটার স্পিড বাড়িয়ে নিয়েছে, করেছে, কিন্তু রেজাল্ট হলো এইটা। তাহলে প্রথম ছবিটাই আমাদের কাম্য হবে, কাম্য হওয়া উচিত। নেক্সট দেখো, হ্যাঁ হায়ার আইএসও দেখুন, 100, 200, আইএসও 400, 800, 1600, অন্য জিনিস কিন্তু কনস্ট্যান্ট, মানে এক্সপোজার ভ্যালু যেটা, অর্থাৎ শাটার স্পিড এবং অ্যাপারচার, এই দুটোর প্রোডাক্ট যেটা, সেটা কিন্তু আইএসও যখন বদলাচ্ছে সে অনুযায়ী বদলাচ্ছে। তাতে কি রেজাল্ট হচ্ছে, তার মানে এক্সপোজার ভ্যালুটা সবগুলোর জন্য একই। আইএসও 100 দেখুন, অন্ধকার অন্ধকার কিরকম লাগছে, এই হতে 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 আইএসও যখন 1600 হলো, এই ছবিটা দেখা যাচ্ছে আইএসও 400টা এই ছবিটার জন্য কারেক্ট আইএসও বা কারেক্ট এক্সপোজার, কারেক্ট এক্সপোজার উইথ দ্য হেল্প অফ 400 আইএসও। ডান দিকের দুটো কি হয়েছে, মাডি হয়ে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ডিটেলস হারিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। হ্যাঁ নেক্সট দেখো, নয়েজ লেভেল 1600 ক্রপ, মানে এই একই জিনিস দেখাচ্ছে যে নয়েজ কত এসছে,
দেখুন শার্পনেস কম, কন্ট্রাস্ট কম এই ধরনের ছবিতে। এই 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 যে এই রাস্তা বা বেড বা মাঠ যাই বলি, এখানে দেখুন অনেক নয়েজ আছে, একটু বড় করলেই নয়েজগুলো ধরা পড়বে। মানে এগুলো আপনি 100% বা 200% যেই আপনি ডেস্কটপে করবেন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু যখন ছোট ছোট অবস্থায় খুঁত অত ধরা যায় না, বড় করলে খুঁত বেরিয়ে পড়ে, যত বড় তত খুঁত। নেক্সট। হ্যাঁ, এটা 450-তে তোলা আছে, 450-তে আইএসও। কিন্তু ওই একই জিনিস যে এখানে কন্ট্রাস্টটা কম, এক্সপোজারটা হয়েছে, কিন্তু ছবির যে একটা জোর জোর সেই ব্যাপারটা একটু কম আছে ছবিটার মধ্যে। আচ্ছা, আপনারা কিন্তু কেউ কোনো প্রশ্ন করছেন না, ওটা দরকার কিন্তু। বলুন, বলো, নেক্সট বলো, দেখাও। এবার আইএসও ছেড়ে অন্য কিছুতে যাও। হ্যাঁ, না আপনি তুমি এবার এইগুলোতে যাও, গল্পে যাই। হ্যাঁ, ক্যামেরা মিটার রিডিং অ্যান্ড অ্যাকচুয়াল এক্সপোজার, এটা একটু শুনবেন ভালো করে। ক্যামেরা মিটার রিডিং, আমরা জানি যে ক্যামেরাতে যে আমরা মোস্টলি সেন্টার ওয়েটেড অ্যাভারেজ মেথডটা ইউজ করি, যাতে বাবা যা আছে আমার ফ্রেমের মধ্যে সবকটার এক্সপোজার ভ্যালু বা লুমিনিসিটি ভ্যালু ও নিয়ে ও একটা গড় আমাকে এক্সপোজারের আইডিয়া দেয়। কোথাও বলা নেই ক্যামেরা যে মিটারিংটা দেবে সেটাতেই আমাকে ছবি তুলতে হবে, কোথাও বলা নেই। ওটা একটা গাইডলাইন, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন। মানলে কি, মানলে হলো অ্যাভারেজ পেলেন, তাতে মোটামুটি ছবিটা থাকে। তাকে নিয়ে আবার এডিটিং স্টেজে কিছু ইমপ্রুভমেন্ট করতে হয়। সব ছবিকে নিয়েই ইমপ্রুভমেন্ট লাগে, এডিট মানে মডিফাই করতে হয়, এটা মাথায় রাখবেন। মিনিমাম এডিটিং লাগেই। যেমন আমরা যখন রাস্তায় বেরোই, একটা গায়ে জামা দিই, চুলটা আশ্রাই, একটু পাউডার দিলাম, পুরুষ মানুষ হলে, মেয়েরা হলে আর একটু বেশি করে আমরা বেরোই, বাড়ির অবস্থায় তো বেরোই না। তেমনি আপনি যত ভালোই ছবি তুলুন, যেই লেন্স ব্যবহার করুন, যত লাইট কন্ডিশন ভালো থাকুক না কেন, আপনি দেখবেন কিছু না কিছু জায়গায় খুঁত থাকে। আলোর খুঁত, রঙের খুঁত, ফ্রেমিং এর খুঁত, তোলাটা ফাঁকা হয়ে গেছে, তাকে সোজা করতে হবে, এরকম বহু খুঁত থাকে, বহু। তো সেগুলোকে আমরা এডিটিং স্টেজে আমাদের লাগে। তাহলে ক্যামেরা মিটার রিডিং এবং অ্যাকচুয়াল এক্সপোজার আমরা করি কি, করা উচিত, এটা অভিজ্ঞতা হলে হবে। এখন ক্যামেরা যা বলবে তাতেই তুলুন, কিন্তু একটা শট যদি আপনি 3টে এক্সপোজারে নেন, কম্পেনসেশন বলে একটা অপশন আছে ক্যামেরার ডায়ালে, বডিতে, +1 নর্মাল, -1, +1। অর্থাৎ মিটার যা বলবে, আপনি একবার শাটার টিপলে 3টে পরপর শাটার করবে। একটা নেবে এক্সাক্ট যেটা মিটার বলছে, আরেকটা -1 মানে এক স্টপ কম নেবে, আরেকটা এক স্টপ বাড়িয়ে নেবে। আপনি 3টের মধ্যে যেটা ভালো লাগবে সেটা নিয়ে কাজ করতে পারেন, বা 3টেকে ফটোশপে ব্লেন্ডিং করেও ছবি করতে পারেন, এটাও একটা পদ্ধতি। আবার আমি যেটা করি, আমারটা বলি, আমি একটা যেটা আমার ভালো, আমি একটাই শট নিই, একটা ছবি এখন নিই, আগে হয়তো একটু বেশি নিতাম। একটা শট, একটা মানে একটা শটে আমার একটা ছবি হবে, এই টার্গেটে আমি ছবি করি। আমার ডিজিটাল ক্যামেরা তা সত্ত্বেও কেন করি, যে আমি ওইভাবেই, তো আমাদের ফিল্ম ক্যামেরা ছিল, খুব কস্টলি ছিল তো ফিল্ম আমাদের সময়, মানে সব সময়। তো তখন আমরা হিসেব করে ওই বাজারে, কোন বাজারে গেলে কোন মাছটা কত কম দামে ভালো মাছটা পাবো সে খোঁজ রাখতে হতো। তো ওই রকম কত কম শটে একটা গেটের দাম আজ থেকে 25-30 বছর আগে 3 টাকা পড়তো। একটা গেট মানে একটা শট 3 টাকা পড়তো। এখন আমরা কাঠ কিনি 600, 700, 800 কি একটু বেশি দিয়ে। তো
বিনা পয়সায় ছবি তুলি, অলমোস্ট বিনা পয়সায় ছবি তুলি এখন। তো ওই যে আমাদের পার শট 3 টাকা করে যেত ওই সময় 25-30 বছর আগে, যেটা এখন আরামসে 30 টাকা। মাথাটা খুব খাটাতে হতো আমাদের সবাইকে ওই জমানার, যে একটা শটে দুটো শটে কি করে ছবিটা করা যায়। এই যে বাধ্যবাধকতায় থেকে আমাদের যে মেন্টাল ফ্যাকাল্টিকে কাল্টিভেট করতে হয়েছে। কি হলো? অফ হয়ে গেল, অফ হয়ে গেল কি? হ্যাঁ, কাল্টিভেট করতে হয়েছে। তার ফলে আমাদের হয়তো একটু দেখার, ছবি তোলার এডুকেশনটা একটু ভালো হয়েছে, যেটা এখন সুযোগ নেই। এখন যেমন লোকে টু হুইলার এত বেশি সব জায়গায়, লোকে বেডরুম থেকে বাথরুম পারলে টু হুইলারে যায়, তেমনি ডিজিটাল ক্যামেরা মেশিন গান চলে। তো হ্যাঁ, গেছে খরচা করে ক্যামেরা কিনেছে, আমি ছবি নষ্ট করতে চাই না, মারি। ঠিক আছে, ছবিটা হলো, একটা ছবি হলো, 20টা মারলাম, একটা ছবি হলো। ছবিটা কিন্তু আপনি নিজের ছবি হলো না, ক্যামেরার ছবি হলো। ক্যামেরা যা সুযোগ সুবিধা দিয়েছে তাকে ইউজ করে একটা ছবি আপনার হয়েছে। আর যারা একটাই শট নেবে, একটাই ছবি দাঁড় করাবে, ওইটা কিন্তু তার নিজের ছবি। নেক্সট, তো আপনি এক্সপোজার বেশি দিতে পারেন, কম দিতে পারেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা বলবো, যখন আউটডোরে ছবি করি বা করতে যান, একটা অপশানে রাখবেন ক্যামেরাকে সেটিংয়ে, -1 কম্পেনসেট করে রাখবেন। -1 কম্পেনসেট, -2 হয়, -3 হয়, +1, +2, +3, অনেক কিছু হয়। আউটডোরের যা লুমিনিসিটি ডিজিটাল ক্যামেরার লেন্স যা ধরে এক্সপোজার তার থেকেও বেশি থাকে। সেই জন্য আমরা কি করি, -1 করে রাখি যখনই আউটডোরে ছবি তুলি। শ্যাডো পার্ট না, বার্ডারদের কথা বলছি না, এমনি যে আমরা স্ট্রিট তুলি, ল্যান্ডস্কেপ তুলি, এইসব এখানে আলো প্রচন্ড। এতে কিন্তু ওই হাইলাইটেড পার্ট জ্বলে গিয়ে নষ্ট হয়ে যাবে, এই সুযোগটা কম হয়, কম ঘটে। তো এটা মাথায় রাখবেন। অ্যাকচুয়ালি ওটা কনস্ট্যান্ট থাকবে। আবার রাত্রেবেলা, এবার কি হয়, মাথায় তো এত থাকে না ছবি তোলার সময়। আপনি সারাদিন ছবি তুলেছেন, এবার রাত্রেবেলা হয়তো কোনো একটা পার্টিতে, বার্থডে পার্টিতে গেছেন টেছেন, সেখানেও ছবি তুলছেন, মনেই নেই যেটা -1 হয়ে আছে, মনে থাকে না। 100টার মধ্যে 99টা ক্ষেত্রে মনে থাকে না। তো সেক্ষেত্রে আপনার আন্ডার হয়ে গেল, কারণ আপনি তো যা মাথায় নেই, আপনি আন্ডারে ছবি তুলছেন, অনেক আন্ডার হয়ে গেল। এই আর কি সমস্যাগুলো হয়। আচ্ছা, এবার বলছে এক্সপোজার ডিপেন্ডস আপন অ্যাঙ্গেল অফ লাইট, availability of cloud in the sky, quality of light, requirement of the photographer, focal length of the lens. খুব সুন্দর এই লাইনটা। এক্সপোজার ডিপেন্ডস আপন অ্যাঙ্গেল অফ লাইট। অ্যাঙ্গেল অফ লাইট মানে ওই খুব সোজা, সূর্য যখন সূর্যোদয় হয়, সানরাইজ, একদম হরাইজেনে থাকে, দিগন্ত রেখায় থাকে, সে আস্তে আস্তে উপরে ওঠে, উপরে উঠে 12টা ওই সময় আর কি, একদম টপে মাথার উপরে ওঠে, তারপরে সে হেলতে থাকে, হেলতে 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 আবার সানসেট হয়। তার মানে এরকম একটা আর্চ ফর্ম করে, ওর যে গতিপথ সূর্যের, দেখবেন এরকম একটা ধনুকের মতো একটা জোন তৈরি করে, এই রুটটা দিয়েও যাতায়াত করে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা তো কেউ কথা বলেন না, উত্তর দেন না, সুবিধা হতো। যাই হোক, ঘটনাটা হলো যে ও যখন নিচে মানে হরাইজনের কাছাকাছি, মানে ধরুন 6টায় সানরাইজ হয়েছে, বোঝানোর জন্য বলি, 6টায় সূর্যটা যখন সানরাইজ হলো, তার যা আলোর জোর, 7টার সময় কি একই আলোর জোর, 8টার সময় কি একই আলোর জোর, 9টার সময় কি একই আলোর জোর, করতে করতে আবার 3টে 4টে 5টা আমি চলে যাব। যত দিগন্ত রেখার কাছে সোর্স অফ লাইট মানে সূর্য, তত ও সফট, তত সাবজেক্টের শ্যাডো নরম, অর্থাৎ শ্যাডোর মধ্যেও ডিটেলস দেখতে পাবেন। যত ওপরে উঠবেন তত হার্শ লাইট, কড়কড়ে কড়া লাইট, শ্যাডো ছোট, এবং শ্যাডোর মধ্যে, শ্যাডোটা কালো, শ্যাডোর মধ্যে ডিটেলস পাওয়া যায় না। এইবার আসুন, তাহলে কি আমার হরাইজনের কাছাকাছি যখন সূর্য, তখন আমার এক্সপোজার সবচাইতে কম হবে,
মানে 125/16-তে ছবি তুলতে পারবো? পারবেন না, উল্টোটা। তখন লাইট সফট, লাইটের লুমিনিসিটি কম, উজ্জ্বলতা ব্রাইটনেস জোর কম, তখন আপনার অ্যাপারচার খুলতে হবে কি শাটার স্পিড কমাতে হবে কি আইএসও বাড়াতে হবে। তাহলে এই যে অ্যাঙ্গেল অফ লাইট, এটা বলছে সূর্যের অবস্থানটাকে, এটাই অ্যাঙ্গেল অফ লাইট। অ্যাভেলেবিলিটি অফ ক্লাউড ইন দ্য স্কাই, আমি অলরেডি বলেছি, বর্ষাকাল কিন্তু ফটোগ্রাফির জন্য খুব ভালো একটা সময়, কারণ ইউনিফর্ম ডিফিউজড লাইট পাওয়া যায় আউটডোরে এবং হার্স নয়। দেখবেন নিজের ছায়া, দেখবেন ওই আকাশে মেঘ থাকা অবস্থায় যখন রাস্তায় আপনি যান, কি একটা গাছের ছায়া পড়েছে, একটা গাড়ি যাচ্ছে তার ছায়া পড়েছে, একটা সাইকেল চালিয়ে যাচ্ছে তার ছায়া পড়ছে, দেখবেন অনেক নরম, অনেক সফট। ওই যে নরম, ওই যে নরম শ্যাডো, ঘুরিয়ে বলা যায় ওটাই হচ্ছে আইডিয়াল লাইট ফর ফটোগ্রাফি। ওই যে হার্স লাইট, ছবি তো মারাই যায়, আলোর ছবিটা হবে না। আচ্ছা, কোয়ালিটি অফ লাইট, এটা খুব সুন্দর একটা বিষয়। আসলে লাইট আমার খুব ভালো লাগে, ফটোগ্রাফিক লাইট। আমি চ্যাপ্টারটা একটু পড়ে দেখবেন। লাইটটা কিন্তু আমার মনে হয়, যত আমি লেখা লিখেছি, লাইটটা আমার সবচাইতে প্রিয়, লাইট চ্যাপ্টারটা। তো কোয়ালিটি অফ লাইট মানে, লাইট সূর্য উঠেছে, যখনই হোক, 6টা 7টা 8টা 9টা 10টা, আমার দরকার নেই। সূর্যটা তো আমার গায়ে এসে পড়ছে, আমার ক্যামেরাতে এসে পড়ছে, লেন্সে এসে পড়ছে। সূর্য যখন যত নিচে, তত ওর সফটনেস আছে, এই সফটনেসটাকে বলে কোয়ালিটি অফ লাইট। বর্ষাকালে মেঘের মধ্যে দিয়ে পেনিট্রেট করে যে লাইটটা পড়ে, সেটা ওই মেঘের যে মধ্যে যে বাবলস থাকে, ওয়াটার বাবলস থাকে, মানে কত থাকে শব্দ দিয়ে বলা যাবে না, থাকে প্রত্যেকটা বাবলস, এবং সমষ্টিগতভাবে প্রত্যেক মানে সমষ্টিগতভাবে বাবলস গুলো সূর্যের কিরণের যে ইন্টেন্সিটি, তীব্রতা, সেটাকে কমিয়ে দেয়। তার মানে ডিফিউজড হয়ে যায়, আলোটা ছড়িয়ে যায়। এই আলোটাই ফটোগ্রাফির লাইট, আইডিয়াল লাইট। এবার আমি ছবি তুলতে গেছি, সূর্য তো আমার কথা শোনে না, এই তুই একটু নিচে থাক, তুই একটু ডান দিকে যা, একটা মেঘের আড়ালে যায়, তো শোনে না। তার জন্য আমরা বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের ছবি হয় না, কিন্তু উপায় নেই, গেছি, মারি, পরে দেখা যাবে, মারি, এরকম হয়। আচ্ছা, রিকোয়ারমেন্ট অফ দ্য ফটোগ্রাফার, ক্যামেরা লেন্স এগুলো তো আছেই। আপনার কি বলে, আপনি পৌঁছে গেছেন টাইম মতো, ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছেন, ছবি তুলবেন। এছাড়াও আরো কিছু ব্যক্তিগত কোয়ালিটি লাগে ফটোগ্রাফারের। সেটা হলো ভীষণ ভাবে ফিজিক্যাল ফিটনেস লাগে। আমি সবই আউটডোরের কথা বলছি। ফিজিক্যাল ফিটনেস লাগে, তারপরে লাগে আর্থিক স্ট্রেংথ, তারপরে লাগে অ্যালার্টনেস। আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনি দেখেছেন ঝোপের আড়ালে একটা বাঘ আছে, মুখটা একটুখানি দেখা যাচ্ছে, তাতে তো ছবি হবে না, কিন্তু সামনেই একটা গরু, ছাগল, যা হোক, চড়ে বেড়াচ্ছে একটু দূরে, 100 ফুট 200 ফুট দূরে। সবাই জানি বাঘটা এক্ষুনি বেরোবে, তাড়া করবে, কিন্তু বাঘ তো বলেনি যে কখন বেরোবে। তো ও ওর মতো মেপে যাচ্ছে, ছাগলটা গরুটা কখন অন্যমনস্ক, চোখটা অন্যদিকে, আমি সে সময় পেছন থেকে অ্যাটাক করব। এই যে আপনি বুঝেছেন, এইখান থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কথা বলা, পাশে যারা আছে তাদের সঙ্গে গল্প করা, অন্য কিছু ভাবা, সব বন্ধ। আপনাকে বেরোনো মাত্র শাটার টিপে যেতে হবে। শাটার টিপবেন টিপবেন, ও এগোচ্ছে এগোচ্ছে, ছাগলটাকে উপরে ঝাঁপিয়ে পড়ছে, এই ছবি, এতগুলো ছবি, এটা কন্টিনিউয়াস শাটার স্পিডে মারতে পারেন, সিঙ্গেল সিঙ্গেল করেও মারতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এছাড়া আরো লাগে একটু পড়াশোনা।
ফটোগ্রাফি নিয়ে একটু পড়াশুনো করলে না আপনার ছবির মধ্যে সেটা রিফ্লেক্টেড হয়। ধরুন আমি আপনাদের এইভাবে বলি, 5 বন্ধু ছবি তুলতে গেছে, একটা স্পটে দাঁড়িয়েছেন, ভালো লাগছে, কি সুন্দর, 5 জন দাঁড়িয়ে গেছেন, নিজের মতো ছবি তুলছেন। 5 জনের ছবি একই রকম হবে? এক্সপোজারের ভ্যারিয়েশন ছাড়াও ছবির কন্টেন্ট বা ফ্রেম আলাদা হবেই। এবার 5টা ছবির র্যাঙ্কিং করুন, ফেলে দিয়ে 1 2 3, এইটা সবচেয়ে ভালো, এটা তারপরে এটা খারাপ। কেন হলো? একই জায়গায় দাঁড়িয়ে, একই মুখে দাঁড়িয়ে, একই ক্যামেরা লেন্স নিয়ে গেছেন, দাঁড়িয়েছেন, ছবিগুলো আলাদা। একটা ছবি সবচেয়ে ভালো হলো কেন? কারণ ও জানে কোন অ্যাঙ্গেল অফ ভিউ থেকে ছবিটা নেব, কোন ফোকাল লেন্স ব্যবহার করব, কোন অ্যাপারচার দেবো, কোন শাটার স্পিড দেবো, কখন আমি ক্লিকটা করব। তাহলে এইগুলো গ্রামার না জানলে হবে না। নেক্সট, ফোকাল লেন্থ অফ দ্য লেন্স বলেছি, একটু আবার বলি। ফোকাল লেন্থ দূরের ছবিকে বড় করার জন্য, আচ্ছা, চোখের সঙ্গে কম্প্যাটিবল অ্যাঙ্গেল অফ ভিউ। আমি আপনার দিকে এইভাবে তাকাই, সোজা, সব মানুষ তাকায় সোজা, সে কিন্তু শুধু সোজা অংশটাই দেখে না, এরকম ভাবে দেখুন, আমরা দুপাশেও অনেকটা দেখি। এই পুরো জোনটাকে বলে অ্যাঙ্গেল অফ ভিউ, এবং চোখকে বলা হয় নর্মাল, অর্থাৎ 45 থেকে 55 ডিগ্রি, এরকম একটা বলা হয়। তো সেটাকেই আন্তর্জাতিক ফটোগ্রাফিক ইনস্টিটিউশনস, লেন্স যারা বানায়, তারাও ওটাকে নর্মাল ধরে 50 মিলিমিটারকে নর্মাল বলা হয়। আপনি যখন জুমে ছবি তোলেন, 28ও তুলছেন, 24ও তুলছেন, 300তেও তুলছেন, 50ও তুলছেন, 70ও তুলছেন, যখন যেরকম প্রয়োজন। ওই 50টা হলো নর্মাল, নর্মালের নিচে মানে 45, 40, 35, 28 যেরকম আছে। এই চলে গেল? না, আমি বন্ধ করেছি, আপনি কথা বলেন। তো যখন চলে গেল নিচের দিকে, তখন ওয়াইডে গেলাম, আর যখন 50 প্লাস ওইদিকে যাবো, তখন টেলি হয়ে গেল। এই ফোকাল লেন্থের উপকারিতা অপকারিতা বা বৈশিষ্ট্যগুলো আমি অলরেডি কিছু কিছু বলেছি, যে দূরের জিনিসকে বড় করার জন্য টেলি, ওয়াইড বেশি করে কভার করতে গেলে আমার লাগবে ওয়াইড। তো মোটামুটি লেন্স এই, আর হলো প্রায় লেন্সের দুটো চরিত্র আছে, 2 ধরনের লেন্স হয়, জুম আর নর্মাল, মানে প্রাইম লেন্স। প্রাইম লেন্স মানে যার একটাই ফোকাল লেন্থ, একটা লেন্সের একটাই ফোকাল লেন্থ, ভেরিয়েবল ফোকাল লেন্থ নেই, যেটা জুমে থাকে। অর্থাৎ আমি ফোকাল লেন্থ ব্যারেল ঘুরিয়ে চেঞ্জ করতে পারি, সেটা থাকবে না যেই লেন্সে, সেটাকে বলে প্রাইম লেন্স। তো সেটাই 28 প্রাইম হয়, 24 প্রাইম হয়, 35 প্রাইম হয়, 50 হয়, 80 হয়, 85 হয়, এরকম 135, 500, 600 হতে পারে টেলিতে। প্রাইম লেন্সের স্পিড অফ লেন্স যেটা, অর্থাৎ লো লাইটে বেশি ডিটেলস ধরা, এটা বেশি ধরা পড়ে, ওই জন্য লো লাইটে প্রাইম লেন্সের ব্যবহার বেশি করা হয়। কিন্তু প্রাইম লেন্স কি হবে, অনেকগুলো তাহলে আপনাকে কিনতে হবে, কিনে নিয়ে সবগুলোকে নিয়ে রাস্তায় যেতে হবে, সম্ভব না। তার জন্য আমরা ওই জুমটা করি, অ্যাপারচারটা দেখে যদি একটু দাম দিয়ে কিনি, একটা লেন্সেই অনেকগুলো প্রাইমের কাজ হয়ে যায়। হ্যাঁ, ওই পাতাটা দেখো, কি শেষের পাতায় নাকি আমরা শেষের দিকে বোধ হয়, শেষ। এবার ওই জায়গায় যাও, স্টোরিতে, স্টোরিগুলো যাও। আবার ওই যে যেখানে ছবি দিয়ে গল্প বলা আছে সেগুলোতে যাও। হ্যাঁ, ওই ল্যান্ডস্কেপের আগের পাতাটায় যাও, এরপরেরটা, এরপরে, এরপরেরটাই যাও, থাক। হ্যাঁ, ওই টিপিক্যাল ল্যান্ডস্কেপটা দাও, একটু বলে দিই। ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছেন? না, এখানে হ্যাঁ ল্যান্ডস্কেপ ছবিটা দেখতে পাচ্ছি, লেখাগুলো দাও, ল্যান্ডস্কেপ।
এটা একটু থাক। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু এখনো কেউ প্রশ্ন করলেন না। আমি কি ওয়েট করব আপনারা প্রশ্ন করবেন বলে? আমি একটা প্রশ্ন করতে চাই। করুন করুন, ওয়েলকাম। আপনার এখানে লেখায় দেখলাম শাটার প্রায়োরিটি, অ্যাপারচার প্রায়োরিটি। তো আমরা যারা নতুন, যারা করি, আমাদের ওই বিষয়টা যদি একটু ধারণা দিতেন, এবং কোন নিশ্চয়ই প্রায়োরিটিতে নিশ্চয়ই। এটা আমরা আমরা যদি ম্যানুয়ালি সব করি সেটাই সেটাই হয় ভালো, বুঝছি। কিন্তু আপনার লেখার মধ্যে এখানে দেখলাম শাটার প্রায়োরিটি, হ্যাঁ অ্যাপারচার প্রায়োরিটি। হ্যাঁ, ওটা মিস আমরা হয়ে গেছে, বলে দিচ্ছি। ঠিক আছে, শাটার প্রায়োরিটি, অ্যাপারচার প্রায়োরিটি কখন? অ্যাপারচারটা আগে বলি, সুবিধা হবে। অ্যাপারচার মানে ডেপথ অফ ফিল্ড। অ্যাপারচার সিলেকশন নির্ধারণ করার পেছনে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো ডেপথ অফ ফিল্ড, কতটা জোন আমি শার্প চাই। ঠিক আছে, যেমন ধরুন এই যে বললাম, আমার যদি ছবি তোলে কেউ, পোর্ট্রেট তোলে, নাক থেকে কান 3-4 ইঞ্চি 5 ইঞ্চি ম্যাক্সিমাম, তাহলে আমার শার্প জোন এটুকুই লাগে। আর ল্যান্ডস্কেপ তুললে দেখা যাবে 1 কিলোমিটার 500 মিটার আমার শার্প জোন লাগে। এই দুটোর জন্য তো একই অ্যাপারচার হতে পারে না। আমার যখন পোর্ট্রেট তোলা হবে তখন অ্যাপারচার প্রায়োরিটি দিয়ে আপনি 4, 5.6, 3.5-এ অনায়াসে ছবি তুলতে পারেন। কিন্তু ওইটাই আপনি যখন আবার ওই লেন্সটাই ল্যান্ডস্কেপে তুলতে নিয়ে যাবেন, তখন তাকে 11-16-তে রাখতে হবে। ল্যান্ডস্কেপের আইডিয়াল অ্যাপারচার জোন হচ্ছে 11-16, 16-র উপরে না যাওয়াই ভালো। ঠিক আছে, তাহলে অ্যাপারচার নির্ধারণ করার সময় কি আমাদের মাথায় খেলে বা খেলানো উচিত, সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড আমি কতটা চাই। আপনি 20 ফুট 20 ফুটের 60 জন চান, স্ট্রিট ছবি তুলতে গেছেন, কথার কথা গরমের কালে একটা রিক্সা চালক, সে রিক্সার মধ্যে সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে, পাটা তার বসার জায়গার উপরে, যদি আমি এরকম একটা কল্পনা করি, আর রিক্সার নিচে মাটিতে রাস্তায় একটু এগিয়ে একটা বাচ্চা, ওরই তারই বাচ্চা, একটা বাচ্চা কুকুরের সঙ্গে খেলছে। এই সিনারিওটা কল্পনা করা খুব একটা কঠিন না। তাহলে আপনার ডেপথ অফ ফিল্ড লাগছে হচ্ছে ওই যে কুকুরটা ধরে নিলাম, একটু কুকুরটা ডায়াগোনাল, কুকুরের বাচ্চাটা আমার লেন্সের সবচেয়ে কাছে, তাহলে সেখান থেকে আমার 60 জন শুরু। আর ওই যে রিক্সাওয়ালা ঘুমোচ্ছে 5 ফুট 10 ফুট 15 ফুট দূরে, রিক্সাওয়ালাটা যে ঘুমোচ্ছে সেই অবধি 60 জন আমার চাই। তাহলে অ্যাপারচারটা আমাকে ছোট করতে হবে। আবার ওই ছবিটাই যদি বাচ্চাটার কুকুরটার ছবি শার্প রাখি, পেছনে বাবা রিক্সায় ঘুমোচ্ছে, ওটাকে ব্লার করি, আউট অফ ফোকাস করি, তাহলে অ্যাপারচার রাখবো 5.6, 4ও রাখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাপারচার নির্ধারণের সময় যে ফ্যাক্টরটা আমার কাজ করা উচিত, সেটা হলো জোন অফ শার্পনেস। তা আমার যখন ডেপথ অফ ফিল্ড মাথায় রেখে ছবি তুলতে হবে, তখন অ্যাপারচার প্রায়োরিটিতে যাও। এবার শাটার স্পিডে আসুন। শাটার স্পিড প্রধান উদ্দেশ্য হচ্ছে, অনেকগুলো উদ্দেশ্য আছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে ছবিকে শার্প করা, ছবি যেন না কাঁপে। তার মানে কি দাঁড়ালো, ওই আগে বলে এসছি, লেন্সের ফোকাল লেন্থের উপরে নির্ভর করে শাটার স্পিড। ধরুন আপনার ডেপথ অফ ফিল্ডের অত প্রয়োজন নেই, যে ছবিটা তুলছেন এক্ষুনি ডেপথ অফ ফিল্ড নিয়ে মাথা না ঘামালেও চলবে আপনার, কিন্তু আপনার হাতে ওই একটা 80-300 লেন্স আছে, তাহলে 300 শাটার স্পিড রাখতেই হচ্ছে। আপনি আগে শাটার স্পিড মানে শাটার প্রায়োরিটিতে গেলেন, কি ওটাকে 300 ফিক্স করে নিলেন স্পিডটাকে, এবার অ্যাপারচার যা নেবে, ক্যামেরা যা নেবে নেবে। আবার মার্কেটিং টার্গেটিং করে আসছে ওর জন্য, রাতে হ্যাঁ বের হয়েছি, আসছি মনে হয় 12টা 1টার দিকে। ঘুমাইছি যে মোবাইল ঠিকই আছে, কল ঢুকতেছে ঠিকই, মানে আমি হুশ জ্ঞান নেই, কোনো খবর নেই। আর আম্মু করতেছি দাঁড়া। কল দিতে স্যার বলেন। হ্যাঁ বলুন আশিদ। হ্যাঁ, তো
তো এই হলো। আচ্ছা, শাটার প্রায়োরিটিতে আরো যে ফ্যাক্টরগুলো, ধরুন একটা গাড়ি তীব্র বেগে 100 কিলোমিটার স্পিডে যাচ্ছে, সেই গাড়িটা এবং তার রাস্তা, পারিপার্শ্বিক পেছনের মাঠ ঘাট গাছপালা যাই থাকুক, সবগুলোকে আপনি যদি শার্পে নিতে চান, শার্পনেস রাখতে চান, তাহলে গাড়ির যে রেলিভেন্ট স্পিড, অর্থাৎ আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন তার সঙ্গে সামঞ্জস্য করে যে স্পিডটা, গাড়ির অ্যাকচুয়াল 100 কিলোমিটারটা নয়, তার সঙ্গে প্যারিটি রেখে আপনাকে শাটার স্পিড ঠিক করতে হবে। তাতে দেখা গেল 250 কি 500। প্লেন রকেটের ছবি তুলছেন, প্লেনের ছবি তুলছেন, প্লেন এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে প্লেনের ছবি তুলছেন, শাটার স্পিড 500 1000 রাখতে হবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী আমি শাটার প্রায়োরিটিতে চলে গেলাম। তো আমি কি চাইছি তার উপরে প্রায়োরিটিটা নির্ভর করে। এবার ধরুন আমার না হাত কাঁপে, আমার ছবি অস্পষ্ট হয়ে যায়, আমার ধরুন যদি এরকম একটা এক্সাম্পল হয়, আমি অন্য কিছু গ্রামারে যাচ্ছি না, আমার একটু শেক হয়, ধরতে পারি না, তাহলে আমি শাটার প্রায়োরিটিতে রাখবো, 250 300 এরকম একটা যা হোক দেবো। এবার রেসপেক্টিভ অ্যাপারচার যা নেবে নেবে। এই হলো ব্যাপারটা, সুবিধাটা। নেক্সট বলুন, বলবেন নাকি নেক্সট যাবে, ল্যান্ডস্কেপে চলে যাও। হ্যাঁ, এইবার এই জিনিসগুলোই চলে আসবে একটু থিম ধরে ধরে আলোচনা করলে। যেমন ধরুন ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপে আমরা হাতেও তুলতে পারি, ট্রাইপডেও তুলতে পারি। ওই যে বললাম কোন সময় তুলছেন, লাইট কন্ডিশন কি, সানরাইজ সানসেট, তাহলে ট্রাইপড লাগবে। 7টা 8টা 9টা 10টা ট্রাইপড লাগে না, যা এক্সপোজার আসে লাগে না। তা সত্ত্বেও লাগে না, তা সত্ত্বেও আপনি ট্রাইপডে তুলতে পারেন। যেমন ঝর্ণা, এবার ঝর্ণা তো নিজের গতিতে পড়ছে, তাকে আপনি আরো স্লো করে দেখাতে চান, অর্থাৎ একটা কি বলবো, মানে একটা যেন বরফের একটা ঝর্ণা আপনি তুলছেন, তাহলে কি হবে, ঝর্ণার যে পড়ার গতিবেগ, তার তুলনায় আপনার শাটারকে কমাতে হবে। কথার কথা, ওর স্পিড আছে, আমি ম্যাচ করিয়ে দেখলাম 1/60, 1/60-এর সঙ্গে ওর স্পিড আমার স্পিডের, মানে 1/60-এর সঙ্গে ঝর্ণার স্পিডের ম্যাচ করে। আমি এটা স্ট্যান্ডে বসিয়ে 1/5-এ তুললাম, 1/10-এ তুললাম, তাহলে কি হবে, জলটা মোশন এফেক্ট আসবে, জলটা ফ্রিজ হয়ে যাবে, মানে মনে হবে যেন একটা বরফের একটা খণ্ড ঝুলে আছে। এই এক্সট্রা এফেক্ট আনার জন্য ছবিতে আমরা ট্রাইপড ব্যবহার করতে পারি। এবার এই কথাটাই শেষ কথা নয়, মানে ফটোগ্রাফি কিরকম জানেন, ওই আমাদের শরীরের নার্ভের মতো, কে যে কার মধ্যে দিয়ে কোথা দিয়ে গলে গেছে, একটা কথাই শেষ কথা হয় না। যেমন এই প্রসঙ্গে আপনি যেই শাটার স্পিড স্লো করলেন, আপনার এক্সপোজার তো কন্ট্রোল করতে হবে, তাহলে তো অ্যাপারচার আপনাকে 40-50-এ নিয়ে যেতে হবে, যেটা নেই আপনার লেন্সে। আপনার লেন্সে ধরুন 16 আপনার হাইয়েস্ট অ্যাপারচার, এবার আপনি 5 সেকেন্ড দিয়েছেন স্ট্যান্ডে, তো আপনার তো ওভার এক্সপোজার হয়ে যাবে অনেক। কি করবেন, তার জন্য আমরা কি করি, এনডি ফিল্টার, নিউট্রাল ডেনসিটি ফিল্টার আছে, যে শুধু আলোকে কম ঢুকতে দেয়, আলোকে আটকায়। এটা 2 স্টপ 4 স্টপ 6 স্টপ 8 স্টপ অব্দি আছে। তাহলে দিনের বেলা ফলসের ছবি দিনের বেলায় তোলা যায়, চাঁদের আলোতেও তোলা যায়। দিনের বেলা যখন তুলবেন, স্ট্যান্ডে রাখবেন, এবার এক্সপোজার বেড়ে গেল, তাকে কন্ট্রোল করার জন্য এনডি ফিল্টার দিতে হবে তখন। এই হলো একটা কথা। তো সুতরাং শাটার কিসের ছবি তুলছি, আমি কি চাইছি, তার উপরে শাটার স্পিড, শাটার প্রায়োরিটি নির্ভর করে। এই দুটো কম্বিনেশন মাথা খারাপ করে দেবে। ফটোগ্রাফির সঙ্গে আমি খুব মিল পাই জীবনের সঙ্গে। আপনি তো হিসেব করে খরচা করেন, একটা দিকে বাঁচিয়ে আরেকটা দিকে খরচা করেন,
ফটোগ্রাফিও তাই। অ্যাপারচার আর শাটার এই দুটোর কম্বিনেশনেই আপনার জীবন কেটে যাবে। কোনটা কখন করব, কোনটা কখন কতটা দেব, একটা বাড়ালে একটা কমে, একটা কমালে একটা বাড়ে। নেক্সট, এবার ল্যান্ডস্কেপ তুলতে গিয়ে, আচ্ছা আমরা কি করব, ল্যান্ডস্কেপ তুলতে গিয়ে শাটার স্পিডও তুলতে পারি, অ্যাপারচার প্রায়োরিটি মোডে তোলাই উচিত। অ্যাপারচার প্রায়োরিটি মোডেই তোলা উচিত, কারণ ডেপথ অফ ফিল্ড লাগে তো ল্যান্ডস্কেপে। তাহলে অ্যাপারচার প্রায়োরিটি দিয়ে 11-16 দিয়ে দিলাম, ব্যাস। এবার শাটার যেরকম নিল বাকিটা। ল্যান্ডস্কেপ তুলতে গিয়ে 8-এর নিচে যাওয়া উচিত না, 8-এর নিচে যাওয়া উচিত না, ডেপথ অফ ফিল্ড মার খাবে। 11-16-র মধ্যে থাকা ভালো, 16-র উপরে যাওয়া উচিত না। যদি কিছু কিছু লেন্সে থাকে 16-র উপরে, কত থাকে 24, 35, 32 এরকম থাকতে পারে, কিন্তু তাতে ডিফ্র্যাকশন অফ লাইট হয়। অর্থাৎ আপনি সামান্য ছোট ফুটো করলে আলোর তো একটা গতি আছে, আলোর তো একটা গতি আছে, তো সেই গতিটা অনুযায়ী তো ওকে ঢুকতে দিতে হবে, ওর একটা ইন্টেন্সিটি আছে, তীব্রতা আছে, সেই অনুযায়ী তো ওকে স্পেস দিতে হবে। তো সেই জায়গাটা ডিস্টার্ব হয় বেশি ছোট অ্যাপারচার হলে, মানে 16-র উপরে অ্যাপারচার হলে। মোটামুটি আমাদের ল্যান্ডস্কেপ নিয়ে অ্যাপারচারটা এইরকম। যেহেতু অ্যাপারচার এই আমরা বাইরে তুলছি, লাইট সবসময় অ্যাভেলেবেল, সে মেঘ থাকুক আর না থাকুক। ডে লাইটে আপনার বেস আইএসও দিন, কোনো ক্যামেরায় 100 বেস, কোনো ক্যামেরায় 200, সে বেস আইএসওটা রাখুন, দেখে বাকিটা আপনি করুন, বাকিটা ছবি তুলুন। হ্যাঁ, ওই পাতাটা দাও না, আগেরটা একটু বাকি আছে আজকে। আচ্ছা, এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনি যখন একটা ফ্রেম করেন, একটা ছবি তোলেন, সেই ছবিতে ফর্সা মানে লাইট বেশি, মাঝারি, অন্ধকার অন্ধকার, কালচে কালো, এইরকম বহু টোনের উপস্থিতি থাকে। আপনি কোনটাকে মানে কনসিডার করে এক্সপোজার ঠিক করবেন। ধরুন ল্যান্ডস্কেপ তুলছেন, আকাশ আছে, আকাশ, এই আকাশ আবার দুভাবে ভাগ করা যায়, মেঘ আছে না মেঘ নেই, পরিষ্কার আকাশ, দুটোর জন্য আলাদা বক্তব্য। তো আপনার ধরুন আকাশ আছে, মাটিও আছে, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আছে, আকাশ আছে। তো আমাদের ল্যান্ডস্কেপের গ্রামার অনুযায়ী 1/3, 2/3, হয় আকাশ পুরো ফ্রেমটার 1/3 থাকবে, কাছাকাছি মানে একদম মেপে নয়, 1/3 থাকবে, নতুবা 2/3 থাকবে। যদি খুব সুন্দর আকাশ হয়, মেঘের মধ্যে রঙের খেলা ঠেলা পাই, তাহলে সাবজেক্টটা অত ইম্পর্টেন্ট না, নিচের যে জমি মাটি যাই আছে অত ভালো না, তাহলে আমরা আকাশকে প্রাধান্য দেবো, 2/3 রেখে দিতে পারি। আর যদি উল্টোটা হয়, আকাশ তেমন না কিন্তু আমার নিচটা সাংঘাতিক ভালো, খুব ভালো, তখন নিচটা 2/3 রাখবো। এইবার ধরুন 2/3 নিচটা, 1/3 আকাশটা। নিচে শুধু ক্যামেরাটা টিল্ট করুন, একটু বাকিয়ে আকাশ বাদ দিয়ে নিচের দিকে এক্সপোজার নিন, আর আকাশ যতটুকু রাখতে চাইছেন সেটাকে নিয়ে ফ্রেম করে তার এক্সপোজার নিন। আপনি দেখবেন 2 স্টপ 3 স্টপ কমাতে হবে, কারণ আকাশের লুমিনিসিটি অনেক বেশি থাকে। এইবার আপনি যদি এভারেজ ওই আকাশ নিয়ে যা ছবি তুললেন, আকাশ তো উজ্জ্বল, মাটিটা যেটা খুব সুন্দর, মাটিতে বিভিন্ন ডিজাইন আছে, সেটা তো কালোর দিকে, তাহলে সেইটা আন্ডার হয়ে যাবে, আকাশটা ঠিক থাকবে। ওই জন্যই একবার বলেছি, বাইরে যখন ছবি তুলবেন -1 করে রাখবেন, তাহলে কি হবে, ব্ল্যাকটা যেটা মানে কালোর অংশ, মানে কালো নয় মানে ডার্কার অংশ, সেখান থেকে কিন্তু ডিটেলস বার করা যাবে এডিটিং স্টেজে। কিন্তু হাইলাইট পার্ট যদি ওভার এক্সপোজড হয়, কিচ্ছু বার করা যাবে না, জ্বলে যাবে, নষ্ট হবে। আচ্ছা, এই ওভার এক্সপোজার করবেন না, বরং আন্ডার এক্সপোজ করুন, তার থেকে ছবি বেরোবে, যেটা বললাম এই মাত্র। আচ্ছা, এছাড়া আপনি
যখন লো লাইটে ছবি তোলেন তখন কিন্তু কম্পেনসেশনে +1 2 দেওয়া যায়, অর্থাৎ যা মিটার বলছে তার থেকে বেশি এক্সপোজার ক্যামেরা নিয়ে নেবে, তাহলে আপনার ছবি মার্ক হওয়ার সম্ভাবনা থাকবে না। এই হলো এই ল্যান্ডস্কেপ নিয়ে কোনো প্রশ্ন আছে এর মধ্যে, ওই শাটার, অ্যাপারচার, এক্সপোজার নিয়ে? নেক্সট দেখো, এই ল্যান্ডস্কেপটা দেখাও একটু, ল্যান্ডস্কেপটা বলে দিই, ল্যান্ডস্কেপটা একটু দেখো। হ্যাঁ দেখুন, এটা একটা গ্লেসিয়ার, আমরা সবাই জানি গ্লেসিয়ার, বরফ টরফ আছে আকাশে, আকাশটা ক্লাউডি, কিন্তু বিকেলের দিকের ছবি এটা, এবং সূর্য হরাইজনের দিকে আছে, কাছে আছে, মাঝখান থেকে একটু হালকা সাদা মেঘ পাওয়া গেছে বলে সে ওই সময়কার সূর্যের রংটা, আলোটা ধরতে পেরেছে। তার ফলে ছবিতে দেখুন একটা রঙের উপস্থিতি বাড়তি এলো থ্রু স্কাই। এই যে আমি এতক্ষণ বললাম 1/3 2/3, এই ছবিটাতে প্রায় তাই আছে। আকাশটা দেখুন প্রায় 1/3 আছে, আর যেহেতু নিচটা সুন্দর, আকাশটা তেমন ভালো না, তো শিল্পী কি করেছে, এটাকে এইভাবে রেখেছে। 3 হলো, এটা কম্পোজিশনের সাবজেক্ট, একটু বলে দিই। এই যে গ্লেসিয়ারটা শুরু হয়েছে বা শেষ হয়েছে যাই বলি, একটা গোল্ডেন পয়েন্ট থেকে শুরু হয়েছে, একটা কোণা থেকে শুরু হয়েছে। এই ধরনের কোণাকুনি ছবির মূল এলিমেন্টের অবস্থান ছবিতে স্পিড বাড়ায়, ছবির গভীরতা বাড়ায়। এইটাকে মাঝখান থেকে এরকম স্ট্রেট নেওয়া যেত, ছবিটা ফালতু হতো। কম্পোজিশন ছবির ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনাদের নেক্সট ক্লাস আছে, আরেকজন নেবেন। নেক্সট দাও। হ্যাঁ, পোর্ট্রেট নিয়ে একটু বলি। এটা দিনের বেলা আউটডোরের ছবি, কোনো ফ্ল্যাশ নেই। দিনের বেলা পোর্ট্রেট ছবিতেও কিন্তু ফ্ল্যাশ, লো ফ্ল্যাশ, যেটা ক্যামেরার ইনবিল্ট, ক্যামেরার মধ্যে থেকে, যেটা সফট হয়, কম আলো, স্ট্রেংথ কম, সেই ফ্ল্যাশ ব্যবহার করা যায় ফিল ইন, মানে যেখানে অন্ধকারাচ্ছন্ন সেই জায়গাটাকে একটু আলোকিত করার জন্য করা যায়, কিন্তু আমাদের আউটডোরে দরকার হয় না, না করাটাই ভালো। ফ্ল্যাশ জ্বালালেই ফ্ল্যাট লাইট হয়ে যায়, সবগুলোর উজ্জ্বলতা একই রকম হবে, তাকে বলে ফ্ল্যাট লাইট। আমাদের ছবিতে কালো সাদা একটা খেলা থাকতে হবে। এই ভদ্রলোকের দেখুন বাদিকটা একটু ডার্কার পার্ট, আর ডান দিকে একটু হাইলাইট আছে। এই এফেক্টটার জন্যই ছবিটা ভালো লাগছে, ছবিটার গভীরতা বেড়েছে। তো আমাদের উদ্দেশ্য হবে আলোকে, বা যে আলো পাচ্ছি, ওই যে বললাম সূর্য তো আমার কথা শোনে না, যে আলো পাচ্ছি সেই আলোতেই, আলোকে উপযুক্তভাবে ব্যবহার করে, উপযুক্তভাবে মানে সাবজেক্টকে পেছন করে, সাইড করে, এই দিক করে, ওই দিক করে নিয়ে গিয়ে আমাকে ছবিটা করতে হবে যদি সুযোগ থাকে। এবার সাবজেক্টের সঙ্গে যদি অতটা কমিউনিকেট করা না যায়, তাহলে ওই অবস্থাতেই করতে হবে। তখন নিজে ফটোগ্রাফারকে সরে যেতে হবে, অ্যাঙ্গেল অফ ভিউ, নিজেকে সরে যেতে হবে, সরে গিয়ে ছবিটা নিতে হবে। আচ্ছা, পোর্ট্রেট হাতেও নেওয়া যায়, আবার স্ট্যান্ডেও নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। যেহেতু এর ডেপথ অফ ফিল্ড কম লাগে, ধরুন এই যে ছবিটা, ভদ্রলোক শার্প ফোকাসে আছে, পেছনটা ব্লার আছে। তার কারণটা হলো লেন্সের অ্যাপারচার ওয়াইড আছে, মানে খোলা, হয় 5.6, নাহলে 4, 3.5 এরকম একটা আছে, যার ডেপথ অফ ফিল্ড কম বলেই পেছনটা ওই রকম ইউনিফর্মলি ব্লার্ড হয়েছে। ব্লার কেন চাই বা কেন করে, লাভটা কি? ব্লার পেছনটা হলে সামনের সাবজেক্টটা আমাদের কাছে স্পষ্ট করে ধরা দেয়, আমাদের চোখ শুধু সাবজেক্টের মধ্যেই ঘুরবে। মনে রাখবেন, একটা ছবির উদ্দেশ্য হলো ভিউয়ার, যে দেখছে,
তার তার চোখ যেন ছবির সর্বত্র ঘুরে বেড়াতে পারে, কিছু থাক বা না থাক, এলিমেন্ট থাক বা না থাক, ঘুরে বেড়াতে পারে। এটা কিন্তু আমাদের যা ছবি, যা এত বগর বগর করা, এত গল্প বলা, বই পড়া, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে ওইটা। সাবজেক্ট যেন নিরবিচ্ছিন্নভাবে স্পষ্ট হয় এবং অন্যান্য কোনো কিছুর উপস্থিতি থাকলে তার থেকে যেন সহজেই বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, নেক্সট হলো ডেপথ অফ ফিল্ড। দেখুন, না পোর্ট্রেটটাই যাও। হ্যাঁ, দেখুন ডেপথ অফ ফিল্ড নিয়ে এখানে বলেছে একটা মানুষের ডেপথ অফ ফিল্ড কত লাগে, যে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি ম্যাক্সিমাম লাগে। আচ্ছা, ডেপথ অফ ফিল্ড নিয়ে যখন বলছি আরেকটা কথাও বলতে হবে। ডেপথ অফ ফিল্ড কিন্তু শুধু অ্যাপারচার, শুধু বলেছি অ্যাপারচারের ওপরে নির্ভর করে না, কিন্তু অবশ্যই অ্যাপারচার একটা বড় উপকরণ ডেপথ অফ ফিল্ড কন্ট্রোল করার, বাড়ানোর, কমানোর। আরেকটা হলো ডিস্টেন্স অফ দি ক্যামেরা ফ্রম দি সাবজেক্ট। সাবজেক্ট থেকে আপনি ক্যামেরা নিয়ে কত ফুট দূরে আছেন তার উপরেও ডেপথ অফ ফিল্ড নির্ভর করে। একটু অস্পষ্ট থাকলেও মনে হয়, আমি বলি। আচ্ছা, আপনি ডেপথ অফ ফিল্ডের একটা ফর্মুলা আছে, ওই বুঝতে মনে রাখার সুবিধে, ওই আকাশ যেমন 1/3 2/3 বলে দিলাম ল্যান্ডস্কেপে, ডেপথ অফ ফিল্ড হচ্ছে 1/3 2/3। একটু অঙ্কটা বলি সহজভাবে, এটা একদম মাথায় ঢুকিয়ে নিন। ধরুন আপনি এই ভদ্রলোকের ছবি তুলছেন, তাহলে আপনি এনার ছবি 5 ফুট দূর থেকে তুলতে পারেন, 10 ফুট দূর থেকে তুলতে পারেন, 20 ফুট দূর থেকে তুলতে পারেন। এই তিনটেতে কি একই ডেপথ অফ ফিল্ড হবে? ধরে নিচ্ছি আদার থিংস আর কনস্ট্যান্ট, অ্যাপারচার কনস্ট্যান্ট, শাটার স্পিড কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট। তাহলে কি একই ডেপথ অফ ফিল্ড আসবে? আসবে না। যত দূরে তত বেশি ডেপথ অফ ফিল্ড, শার্প জোন। যত কাছে তত কম ডেপথ অফ ফিল্ড। তাহলে কি দাঁড়ালো? অঙ্কটা এরকম, আপনি ধরুন সাবজেক্ট থেকে 9 ফুট দূরে, আমার সুবিধা হবে বলে 9 বললাম, 9 ফুট দূরে, তার 1/3 মানে 3 ফুট। সাবজেক্টের 3 ফুট আগে থেকে শার্প জোন শুরু হয়। কতটা যায় পেছনে? দুগুণ, সামনের দুগুণ, মানে 6 ফুট। তাহলে আপনি 9 ফুট দূরে আছেন সাবজেক্ট থেকে, আপনার পরে 6 ফুট পরে, অর্থাৎ 3 ফুট, সাবজেক্টের আগে 3 ফুট থেকে পেছনে 6 ফুট, মানে 9 ফুট ওর শার্প জোন এলো। এইটা যদি আপনি 9 তো 3 9 27, কথার কথা 27 ফুট দূরে যান, তাহলে ডেপথ অফ ফিল্ড হবে সাবজেক্টের সামনে ক্যামেরার দিকে 9 ফুট থেকে 1/3, পেছনে দ্বিগুণ 18 ফুট। তাহলে 9 ফুট থেকে 18 ফুট আপনি শার্প জোন পাবেন। তাহলে আমরা কোত্থেকে ছবি তুলব? মানুষের ছবি হলে পোর্ট্রেট 8 ফুট 9 ফুটের কাছে যেতে নেই, পরে আর কি কাছে যেতে নেই। কারণ মানুষ একটা চোখের সামনে ক্যামেরা, একটা যন্ত্র, সে তো বোঝে না আপনি কি করছেন, একটা অস্বস্তি ফিল করে, স্টিফ হয়ে যাবে, ছবির মধ্যে ন্যাচারালিটি কম থাকবে। আবার যখন দূর থেকে তোলার সুযোগ, আপনার কাছে লেন্সটাই বড় 300, আপনি তো কাছে গিয়ে ছবি তুলতে পারবেন না, তাহলে আপনাকে এমনিতে 20-25 ফুট দূরে গিয়ে ছবি তুলতে হচ্ছে। তো তখন আপনার ডেপথ অফ ফিল্ড বাড়ছে। হ্যাঁ, আরেকটা ফ্যাক্টর আছে, ফোকাল লেন্থের উপরে ডেপথ অফ ফিল্ড নির্ভর করে। 3টে ফ্যাক্টরের উপরে ডেপথ অফ ফিল্ড নির্ধারণ হয়। কত দূরত্বে আছেন, কি অ্যাপারচার দিচ্ছেন, কোন ফোকাল লেন্থে ছবি তুলছেন। এই 3টে প্রোডাক্ট, একটা দিয়ে হয় না।
তিনটে প্রোডাক্ট দিয়ে আপনার ডেপথ অফ ফিল্ড নির্ধারণ হয়। তো সেই হিসেবে তিনটে মাথায় রেখে কি চাইছেন, কার ছবি তুলছেন, কি আপনার উদ্দেশ্য, এটাকে একদিক, আর ওই তিনটে ফ্যাক্টর একদিক মাথায় রেখে আপনাকে ছবিটা করতে হবে। নেক্সট, ওইটাই যাও। পরেরটা, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্পোর্টস। এরা কেউ কাছে থাকে না, মানে কাছের থেকে ছবি তোলার সুযোগটা কম, সুতরাং আপনার টেলিলেন্স অবশ্যই দরকার। টেলিলেন্স মানেই হায়ার শাটার স্পিড, হায়ার শাটার স্পিড মানেই অ্যাপারচার ছোট। সেই জন্য করা হয় কি, স্পোর্টস, ওয়াইল্ড লাইফ, বার্ডও ওয়াইল্ড লাইফই করে, বার্ড সব স্ট্যান্ড, মোনোপড বা ট্রাইপডে রেখে ছবি করা হয়, যাতে শাটার স্পিডটা কম হলেও আমার ছবিটা শেক না হয়। কারণ আমার তো লেন্স 300, 400, 500 আমার টেলি লেন্স, এ এত বড়, মানে মনে হয় যেন মেশিন গান নিয়ে যাচ্ছে। তো সেই হিসেবে এসবের জন্য ওইটা লাগবে। তবে একটা সুবিধা কি, এই ধরনের ছবিতে ডেপথ অফ ফিল্ড নিয়ে মাথা ঘামাতে হয় না, বরং উল্টোটা, যত কম ডেপথ অফ ফিল্ড থাকবে ছবিটা তত স্পষ্ট হবে, পেছনটা ব্লার হবে, ছবিটা সুদিং হবে দেখতে। তো এই যে ঈগল পাখির ছবিটা, যতই মাছ ধরেছে, একটা জল থেকে তুলে উঠেছে, জলের পানি না হয় ফটোগ্রাফার, আমি বুঝলাম, কিন্তু তাও দেখবেন 200-300 ফুট দূরে আছেই আছে। তো এইসব ক্ষেত্রে শার্প করেছে, তার মানে শাটার স্পিডটাকে ভালো রেখেছে। যদি স্ট্যান্ডে হয় তাহলেও এটার শাটার স্পিড আছে 125, হাতে নিলে 300 তো লাগবেই। করে এখানে শুধু সাবজেক্টটাকে শার্প করতে হয়, আগে পরে নিয়ে ভাবতে হয় না। এই যে পাশে যে পোল ভল্টার, হাই জাম্প ভল্টার, হাই জাম্পটা ভল্টার যে অ্যাথলিট, সুন্দর ছবি, তার চুলগুলো ছড়িয়ে গেছে, পেছনটা ওই রকম ব্লার বলেই ছবিটা এত ভালো লাগছে। পেছনটা যদি স্পষ্ট হতো, এই সাবজেক্টের দিকে চোখ রাখা যেত না, ওইদিকেও চোখ ঘুরতো। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেটা মূল বিষয়, সেখানে চোখকে কনসেন্ট্রেট করানো। তাহলে এখানে ডেপথ অফ ফিল্ড কতটা লাগছে, এই যে স্পোর্টসম্যানটা, এ ধরুন 5 ফুট 6 ফুট ওর যা বডির যে পশ্চারটা আছে, তাতে 6 ফুট 7 ফুট 8 ফুট অব্দি ম্যাক্সিমাম আমার চুল নিয়ে আমার ডেপথ অফ ফিল্ড লাগছে। অনেক দূরে আছে, এমনি ডেপথ অফ ফিল্ড বেড়ে গেছে। স্পট মিটারিং করেছে এক্সপোজারটা নেওয়ার জন্য, এখানে তো সব কিছুর মিটারিং নিতে হবে না, অ্যাভারেজ ওয়েটেড মিটারে যেতে হবে না, এখানে স্পট মিটারিং করেছে, সুন্দর ছবি হয়েছে। এগুলো হচ্ছে টেকনিক, সাবজেক্ট অনুযায়ী টেকনিক বদলাবে। নেক্সট, এক্সপোজার ব্যাপারটা ভীষণ জটিল। এটা আপনি ছবি তুলবেন মাথায় রেখে, ভুল প্রচুর হবে, বাড়িতে এসে ছবি দেখবেন, মাথা গরম হয়ে যাবে, আবার যাবেন, এই মাথা গরম হওয়ার ফলে কিছুটা ঢুকলো, মানে পার্মানেন্ট এক্সিস্টেন্স হলো, আবার চললেন আপনি, এরকম ভাবে করে 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 ট্রায়াল অ্যান্ড এরার মেথডে গিয়ে এক্সপোজার। এখন সত্যি কথা বলতে কি, আমাদের মতো যারা একটু অনেকদিন ধরে করে ঠরে, পারহ্যাপস সবাই, আমি এখন এক্সপোজার দেখি না, মানে মিটার দেখি না। ও দেখে নিলাম এই ছবি তুলবো, আচ্ছা এটা এই হবে, ওই সেট করে নিলাম, মেরে দিলাম। এগুলো এসে যায়, করতে করতে আপনি যদি ইনভলভ হন, এসে যায়। তা আপনার এখন দরকার নেই, এখন দেখেই করুন। 3টে শটে, প্রথম 3টে শটের ছবি মারুন, +1 -1, দেখবেন একটা ছবি দাঁড়াবেই। আচ্ছা, কিন্তু এটা মাথায় রাখবেন, এটাই কি মানে মূল জিনিস হচ্ছে এক্সপোজার। আচ্ছা, আইএসও হলে সামথিং ইজ দ্যাট উইল স্টপ ইমপ্রুভিং, এন্ড ওই যে লাস্টে বলেছে দেখুন, এক্সপোজার ইজ সামথিং ইউ উইল নেভার স্টপ ইমপ্রুভিং, and without a doubt it is worth the effort to learn. এটা যত প্র্যাকটিস করবেন, কাল্টিভেট করবেন, তত আপনি শিখতে পারবেন। হ্যাঁ, এবার আমি শেষ করেছি, আপনাদের আর বোর করব না।
এবার আমাকে দয়া করে প্রশ্ন করুন। হ্যাঁ, সবাই একটু ভিডিওটা অন করেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন। আমার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, ওয়েলকাম, বলুন। ওনার ভিডিওটা ল্যান্ডস্কেপ অন করতে করার বলুন, সময় ওনার ভিডিওটা অন করতে বলো। হ্যাঁ, ল্যান্ডস্কেপ ছবি তোলার সময় আমি কোন মিটারিংটা, না আমি স্পট মিটারিংটা, না কোন না, মিটারিংটা সেন্টার আমি ওয়েটেড, সেন্টার ওয়েটেড। সেন্টার মিটারিং? হ্যাঁ বলুন, কারো স্পট প্রশ্ন? মিটারিং, এক মিনিট, স্পট মিটারিংটা করবেন সরি শুধুমাত্র বার্ড, ওয়াইল্ড লাইফ আর পোর্ট্রেট তোলার ওইভাবে সময়। কি আমি পারবো? অত আমি একটা বই নিয়ে দেখছি। তাই আহ, করব আমরা যখন বার্ড, ওয়াইল্ড লাইফ, স্পোর্টস আর পোর্ট্রেট তুলবো, মানুষের মুখ তুলবো, তখন আমরা স্পট মিটারিং করতে পারি। বলুন নেক্সট, বলুন। হ্যাঁ, আপনারা প্রশ্ন করেন, কারো প্রশ্ন আছে? হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে বলুন। তার মানে আমার পড়ানোটা বলাটা ঠিকঠাক হয়নি, এটাই বোঝাচ্ছে। যারা অনেকদিন ধরে ছবি তোলেন তারা তো কিছু সিচুয়েশনের মুখোমুখি হন, যে এই সিচুয়েশনে আমরা কি এক্সপোজার দেব বুঝতে পারি না। তো আমার মনে হয় এরকম প্রশ্ন থাকলেও করতে পারে। যারা নতুন তারাও করতে পারেন, আর পুরনোরা হচ্ছে অভিজ্ঞতার যে আলো। কোনো প্রশ্ন করুন, যে কোনো প্রশ্ন করুন, ছাই থাকলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। হ্যাঁ, ছবি আপা আপনার সাউন্ড আসছে না, আপনি আনমিউট করে কথা বলুন। আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। দাদা, আমার তো প্রশ্ন নাই, আমি আপনার সব কথাগুলো বুঝতে পেরেছি। আগে থেকে ধারণা ছিল, যেহেতু অনেকদিন ছবি তুলি, তো ওইটা আমার আর একটু বেটার ফিল করছি, যে বুঝতে পেরেছি আর একটু ভালো করে। হ্যাঁ, আর কারো প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে রাসেল ভাই। জি জি এই বলেন। ওনাকে একটু প্রশ্ন করিনি, সোফিয়া জামানকে। কি হ্যাঁ, দাদা? আপনাকে একটু একটা প্রশ্ন করি। দাও, ওনাকে দাও। হ্যাঁ হ্যাঁ, বলুন। যে আপনি যখন ছবি তোলেন, ছবি তোলেন, তখন কোনো সমস্যায় বা এটা জানি না, এটা জানলে ভালো হতো, এরকম কিছুতে পড়েন? না, আমার ওই যে একটা সমস্যা হয়, সেটা আমার ক্যামেরার জন্য। ওই বার্ডের ছবি অনেক সময় গাছের ভিতরে থাকে, ছায়া বেশি হয়ে যায়, অন্ধকার থাকে, তখন আমার একটু লাইট বাড়ানোর জন্য আইএসও একটু বাড়িয়ে দেই। আর অ্যাপারচার তো একটু বেশি রাখতেই রাখেন, হয় বার্ডের ছবির জন্য। কোনো অসুবিধা নেই। তো তখন একটু ওই আমার প্রবলেম হয় যে আমার অনেক সময় পাখি বসে থাকে, তখন আমার এই শাটার স্পিড কমায় দিলে কিন্তু আমার টলারেন্সটা কম আসে। ওইটা আমি তখন তাৎক্ষণিক আমার মনে পড়ে না, ভুলে যাই শাটার স্পিড কমাতে। ঠিক আছে, এটা আমার আমি problem। আমি জিজ্ঞেস করি একটু, আপনি কি স্ট্যান্ড ইউজ করেন? মাঝে মাঝে করি, আর যে জায়গায় স্ট্যান্ড ইউজ করার কোনো পরিবেশ থাকে না, পারি না, মানে উঁচু নিচু জায়গা থাকে, তখন হাতের উপরেই করি। স্ট্যান্ড তো 2 কেজি 2.5 কেজি মিনিমাম হয়। হ্যাঁ, আপনার লেন্সটাও তো বড় হয়, লেন্সটাও বড় হয়। তাহলে কি আর বুঝতে একটা, পারছেন আমি কি বলতে চাইছি? জি দাদা, আরেকটা প্রশ্ন করি। ল্যান্ডস্কেপে আমি একজনের কাছে শুনেছিলাম, উনি বলছে ট্রাইপডের উপর রেখে ল্যান্ডস্কেপ -3 দিয়ে বা -4 দিয়ে যদি তোলা যায়, তাহলে ডিটেলসটা কি বেশি পাওয়া যায়? এটি কতটুকু সত্য? আমি আপনি যে প্রশ্নটা করলেন, এর উত্তর জি। দিতে অনেকগুলো পয়েন্টকে আমার উল্লেখ করতে হবে। আচ্ছা। উনি কি বলতে চেয়েছেন, বলেছেন একটা সেন্টেন্স, কিন্তু কি বোঝাতে চেয়েছেন, ঘটনাটা হলো ল্যান্ডস্কেপ, আপনি যা বললেন ল্যান্ডস্কেপ স্ট্যান্ডে রেখে তুলে 3 স্টপ, মাইনাস, 4 স্টপ কমে ছবি হ্যাঁ তুলতে হবে। হ্যাঁ, শাটার কমায়, আমার মাইনাস শাটার।
আমার তো দরকার নেই, আমি স্ট্যান্ডে বসিয়ে তো আমি এমনি মিটারিং দেখবো ক্যামেরা দিয়ে। ওই যে বললাম, মিটারিং করে, সেন্টার মিটারিং। হ্যাঁ আমি তো মিটারিং করেই জানতে পারছি। এইবার আপনি যদি অ্যাপারচার প্রায়োরিটিতে যান, ল্যান্ডস্কেপ তুলতে গিয়ে যেটা বলা হয়, আপনি অ্যাপারচার করে 16 দিলেন, আমি তুলি না কোনো সময়, আমি অ্যাপারচার প্রায়োরিটি আমি সবসময় ম্যানুয়ালি তুলি। ম্যানুয়ালে অ্যাপারচার কোনো অসুবিধা কমানো নেই। বাড়ানো। ম্যানুয়ালে আপনি 16 রাখলেন, ম্যানুয়ালে আপনি 16 রাখলেন, তাহলে তো ওই এক্সপোজারের জন্য যতটা শাটার স্পিড হওয়া উচিত সেটা তো ক্যামেরাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ ওইটা আমি সেটাই জানতাম, কিন্তু আমাকে কিন্তু এরকম বলছিল আপনাকে যে আমি বলে দিলাম 3 স্টপ কম নিন, 4 স্টপ কম নিন, এর কোনো দাম মানে কথাটার গুরুত্বই নেই। 3 স্টপ বা 4 স্টপ কমানো বলে নাই, উনি বলেছে শাটারের স্পিড মাইনাস করে দিয়ে তুলতে, ট্রাইপডের উপর রেখে শাটারের স্পিড মাইনাস করে দিয়ে তুললে ছবির ডিটেলসটা বেশি পাওয়া যায়। এমনি ম্যাডাম, শাটার স্পিডের সঙ্গে ছবির ডিটেলস এর সম্পর্ক নেই। ছবির ডিটেলস এর সঙ্গে সম্পর্ক আছে বরং অ্যাপারচারে। অ্যাপারচার, উনি বলছে অ্যাপারচার। শাটার স্পিডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার আমরা যেহেতু ল্যান্ডস্কেপ ছবি তোলার সময় অ্যাপারচার ছোট করি, এটা করতেই হয়, করি, তার জন্য শাটার স্পিডটা কম রাখতে হয়। এবার এত বড় একটা টেলি লেন্স আমি হাতে নিয়ে শাটার স্পিড কম, জীবনে ছবি হবে না, এই জন্য ট্রাইপড লাগে। তো ট্রাইপড যখন লাগিয়েছি আমার ইচ্ছা মতো শাটার স্পিড দেবো, ম্যানুয়ালি ইচ্ছা মতো শাটার স্পিড দেবো। তখন লাইট একটু কমে যাবে না, ছবির লাইট কমে শাটার স্পিড বাড়ালে? তো আপনি যা ছবি তুলছেন সেই তখনকার যে লাইটটা সেটাই ঢুকবে। হ্যাঁ, আপনি এক্সপোজার যদি কম কম যা মিটার বলছে তার থেকে কমে যান, তাহলে তো এক্সপোজার কমছে, তাহলে এক্সপোজার কমছে। তো সেটাও তো আমরা করি, আমাদের অভিজ্ঞতা দিয়ে ডেলিভারি করি। এইটাই আমি বুঝেছি, মানে এতকাল আমি এইভাবেই তুলতাম, আপনি যেভাবে বলতেছিলেন ওইটাই ঠিক পদ্ধতি। বলুন। এইটাই আমার ছিল আর কি, জানার বিষয় ছিল। আর স্লো শাটারের একটা আমার প্রশ্ন ছিল। বলুন। স্লো শাটারে অনেকে ছবি তুলে, আমার অভিজ্ঞতা কম, যে আমি বুঝতে পারি না যে স্লো শাটারে একটা বার্ড অথবা সাইকেল নিয়ে কেউ যাচ্ছে, প্যানিংটা না এটা। তো তখন আমি স্লো শাটারে আমার ফোকাস কি আমার সাবজেক্টের যে কোনো জায়গায় ফোকাস একটু ধরতে হবে, নাকি ফোকাস না হলেও চলবে, ওই ছবিটা নিবে? ম্যাডাম একটা কথা বলি, আপনার একটা জায়গায় বেসিক একটা জায়গায় একটু স্পষ্ট হওয়া দরকার। সেটা হলো শাটার স্পিডের সঙ্গে ফোকাসের কোনো সম্পর্ক নেই। ফোকাস ডিফারেন্ট থিং। ধরুন আমি আপনাকে ছবি তুলছি, আপনার পোর্ট্রেট তুলছি, আপনাকে আমি ফোকাস করেছি, শার্প ফোকাস এসছে না, ফোকাস হচ্ছে। এবার আমি যা খুশি শাটার স্পিড দিতে পারি, যা খুশি অ্যাপারচার দিতে পারি। ফোকাস সম্পূর্ণ আলাদা সাবজেক্ট, এদের সঙ্গে কোনো ব্যাপার নেই। এখন বুঝতে পেরেছি। নেক্সট বলুন। আমার বলার আর কেউ নেই, অন্য কেউ যদি বলে কিছু। আপনাকে আমি শুধু বলি, আপনার কারেজ দেখে আমি খুব উৎসাহিত হচ্ছি যে আপনি বার্ড তোলেন, স্ট্যান্ড কাঁধে নিয়েও যেতে হয়, অনেক পাহাড়ে টাহাড়ে উঠতে হয়, নামতে হয়। এটা কিন্তু অভাবনীয়, ভাবতে পারছি না। যাই হোক, আপনি পারি এগিয়ে দাদা, যান। এখনো পাচ্ছি, দেখি যে কদিন পারি, নাহলে অন্য। আমি কিন্তু সব ধরনের ছবি তুলতে পছন্দ করি, যে কোনো একটা বিষয় বেছে নেইনি। পাখি তুলি, ল্যান্ডস্কেপ তুলি, পোর্ট্রেট তুলি, আবার ম্যাক্রো করি, সবকিছুই করি, চেষ্টা করি আর কি সবকিছু আমার মনে হয় কি জানেন, এই জায়গাটা আমি আমি একটু বলতে চাইছি, আমার ইন্সপায়ার করছে আমাকে। আপনি 1-2 বছর একটা সাবজেক্ট নিয়ে থাকুন, এখন যেমন পাখিতে আছি আমি, আবার ওটা ছেড়ে দিয়ে আরেকটা ধরবেন। পরে এটা ছেড়ে দিব, কারণ আমার শরীর পারমিট করবে না কয়দিন। এই জায়গাটাই বলছি, আপনি পাখি তুলছেন এখনো। যে এখন আমার যতদিন আমার শরীরে পারমিট করে ততদিন আমি বাইরের ছবি কিছু তুলে নিলে ওটা তো রেখে আমার কাছে জমাই থাকবে, পরে আস্তে আস্তে বের করতে পারবো। তখন হয়তো বেশি আমি মুভমেন্ট করতে পারবো না, তখন হয়তো আমি ম্যাক্রোতে চলে আসতে পারি, অথবা এমনি স্ট্রিট কিছু ছবি তুললাম। তারপরে আপনার মতো স্টিল লাইফের প্রতিও আমার অনেক দুর্বলতা, কিন্তু আপনার মতো তো আমি ওই পাই না, গল্প বানাইতে পারি না। আসলে ছবি বানান, ছোটবেলা থেকে গল্প লোককে ঢপ দিয়ে দিয়ে মিথ্যে কথা বলে বলে এমন অভ্যেস হয়েছে, এখন সেটা ছবিতে করতে পারি। বলুন নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন বলুন কেউ। জি। আর কারো দেখি প্রশ্ন আছে? আর কেউ যদি করে করুক, আমার বলা শেষ হয়েছে। আপনারা যদি এরকম মনে হয় বুঝতে সমস্যা হয় বা এটা আমার সাথেও শেয়ার করতে পারেন, আমাকে ফোন করতে পারেন, যেটা অনেক সময় তো আমি মিডিয়া হিসেবেও আশিটাকে জিজ্ঞেস করতে পারি, অথবা আমি নিজেও আপনাদেরকে উত্তরটা দিতে পারি। তো যে কোনো ভাবে যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, মেন দায়িত্ব কিন্তু আমার, জি। আপনাদেরকে মানে সাপোর্ট দেওয়াটা আমার দায়িত্ব। সেটা আমি যেভাবে পারি অন্তত বেসিকের ক্ষেত্রে সেটুকু আমি হেল্প করব। আর হচ্ছে আপনারা মানে যত কিছুই বলেন, বিশেষ করে নবীনদের উদ্দেশ্যে বলবে, প্রচুর ছবি তুলতে হবে। ছবি তোলা ছাড়া এক্সপোজার কখনোই আসবে না। ওই যেমন একটা গিটার নিয়ে অনেকক্ষণ এলোমেলো বাজাইতে হয়, আমি এখনো ছবি তুলতে গেলে প্রথমে অনেকগুলো ক্লিক করি যেগুলো কোনো মানে কাজের ক্লিক না, এবং এটা অনেক সময় শুধু আমার টিউনিং এর ক্লিক। মানে এখন দেখি লাইটটা আমার ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে, মানে এমন না যে আমার মুখস্থ হয়ে গেছে, এরকম ওই লেভেলে যাই নাই, কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে তা আয়ত্ত করতে পারি। তাই আমি বলবো যে আসলে আপনাকেও এভাবে কিন্তু লাইটটা চিনতে হবে, লাইট কন্ট্রোল। যাই হোক, আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে লাইট, সেটা আমি নেব আগামী শনিবার। তো আলোর উপরে ক্লাস, কথা হলো মূলত আসলে আলো চেনানোর লাইট ক্লাস। চেনাটা মানে ওটা কঠিন, ওটা অনেক মানে টাইম, ঘন্টায় ঘন্টায় লাইট চেঞ্জ হয়। সেটা নিয়ে আগামী ক্যামেরাটা শনিবারে ক্লাস হবে। আর আগামী শুক্রবার কিন্তু আমাদের আউটিং ফাইনাল, কারণ আমার টিকিট কাটা হয়ে গেছে, আপ ডাউন টিকিট। দেখা হবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার রাতে আসবো, শুক্রবার রাতে আবার চট্টগ্রাম ব্যাক করব, একেবারে জটিকা সফর শুধু আপনাদের এই আউটিংটার জন্য। তা আপনারা ঢাকাবাসী কেউ আউটিংটা মিস করবেন না। না না, অবশ্যই রমনায়। না, এখানে কি নাস্তার ব্যবস্থা আছে? অবশ্যই অবশ্যই নাস্তার ব্যবস্থা থাকবে, কোনো সমস্যা নেই। প্রয়োজনে লাঞ্চের ব্যবস্থাও থাকবে, কোনো টেনশন। চিত্র চিন্তার একটা সুনাম আছে, তা আমাদের সাথে যারাই যায় বলে এটা খাওয়ার ট্রিপ। আসলে আমি নিজেও না, পুরান পছন্দ ঢাকায় করি, যাচ্ছি, তাই মানুষরা নাস্তা খাওয়াই। না হলে কেমন? শাহিন ভাই আছে তো, শাহিন ভাই আচ্ছা, থাকবে আমরা সাথে। মূলত পুরান ঢাকা, বিশেষ করে আমরা সদরঘাটটাকে টার্গেট করব। তো এই যেহেতু ওখানে অনেক সাবজেক্ট আছে, ডকে ডকে হ্যাঁ ডকের এদিকে যাব, বা ওই আসার মঞ্জিলে একটা জি জি। জায়গা না, যদি জায়গা আমরা যদি নির্দিষ্ট চাঁদপুর। একটা সময় বলে দিতেন, ওই সময় উপস্থিত হ্যাঁ হ্যাঁ, থাকতে আমি হবে। কিন্তু একটা একটা কথা বলি আপনাদের, এখন কিন্তু আমাদের এখানে 5টা বাজে সকাল হয়ে যায়। আপনাদের হুম। এটা মাথায় রাখতে হবে, আপনারা 5:30টার মধ্যে চলে আসতে হবে। সুতরাং আপনি দেখবেন যে 7টা যখন বাজে, তখন আপনার গা পুড়তেছে রোদে, রোদে। 7টার রোদে আপনার গা পুড়ে যাবে। সুতরাং আপনি ওই একটু রিল্যাক্স ছবি তুলতে চাইলে আপনার 5:30টার দিকে চলে আসবেন। আমরা বের হতে হবে। ওই যে চাঁদপুর একটা ঘাট জায়গায় যেটা মিট যাবো, হয়ে একসঙ্গে যাবো নাকি যার যার মতো না চলে মিট যাবো? হয়ে যেতে পারবো না, আমরা বিচ্ছিন্ন ভাবে যেতে হবে। মানে আপনারা তিনজন তিনজন মিট করেন, আমরা তিনজন মিট করব, এরকম করে যাদের যেদিক দিয়ে সুবিধা। আমরা ওই যে সদরঘাটে চাঁদপুর ঘাট যেটাকে বলে 4 নম্বর টার্মিনাল, ওখানে থাকি। ঠিক আছে? ঠিক আছে। তাই আমাদের ক্লাস আছে আরো, কিন্তু এখনো চূড়ান্ত বলা শেষ হয় না, কারণ আগামী শনিবার আছে এবং আগামী সোমবার আমাদের একটা ওয়ার্কশপ আছে। এবং ওয়ার্কশপটা খুব জরুরি, যারা বিশেষ করে স্যালনের মাধ্যমে ডিস্টিংশন নিতে চান, এফিআপ ইফিআপ, এদেরকে জানার জন্য বা স্যালন ফটোগ্রাফিটা জানার জন্য সোমবারের একটা ওয়ার্কশপ আছে। তো এটা উন্মুক্ত, আপনারা যারা মানে উন্মুক্ত বলতে আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমি সব দিয়ে দিয়েছি ডিটেল। আর হচ্ছে আগামী বুধবারে আমাদের কম্পোজিশন ক্লাস আছে। তো আমাদের সাথে বেসিক ফটোগ্রাফি যারা করছেন তাদের আরো 2টা ক্লাসে দেখা হবে, আর যারা ওয়ার্কশপ সহ করবেন তাদের 3টা ক্লাসে দেখা হবে। সুতরাং আমাদের আরো কথা বলার সুযোগ আছে। ভালো থাকবেন তাহলে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাদা ভালো থাকুন। আপা, দেখা হবে আপা। হ্যাঁ দেখা হবে, একসঙ্গে যাবো। আচ্ছা, ঠিক আছে।